তারপরে হচ্ছে নেহা মারিয়াম, তারপরে হচ্ছে রুমা খানম, ইসমাইল হোসেন, নাদিম শরীফ, আর হচ্ছে মৌসুমী আবদুল্লাহ। আচ্ছা, তো তোমাদের কি আবার পরিচিত হওয়ার দরকার আছে? আগের দিন ছিলে না সবাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছিলাম যে আসলে ক্লিয়ার হচ্ছে কিনা সাউন্ডটা। আচ্ছা, অন্যদের কাছে কি মনে হচ্ছে, সাউন্ড কি ক্লিয়ার আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে নাদিম, হ্যাঁ তাহলে নাদিম শরীফ, তোমার ডিভাইস হয়তো সমস্যা, বুঝছো? ওকে, ঠিক আছে তাহলে। আহ, যারা জয়েন করেছো ক্লাসে, আগে তো তোমাদের আজকেই হচ্ছে আমার ফার্স্ট ক্লাস নিচ্ছি। আগের ফ্রি ক্লাসে কেউ ছিলে এখানে? আগের দিন যে ফ্রি ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, নাদিম শরীফ ছিলে, তালিব ছিলে, ইতিহাসের ক্লাসেই ছিলে তাই না? আচ্ছা, আর হচ্ছে আমি দুইটা ক্লাস নিয়েছিলাম, একটা হচ্ছে ইতিহাসের আর একটা হচ্ছে আরবি আহ, দ্বিতীয় পত্রের। তো আগের ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনা করেছিলাম, তো অনেকেই তো ছিল না, তো এই জন্য মোটামুটি আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা সংক্ষেপে আলোচনা করছিলাম। এখন আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো সুতরাং আমি তোমাদের সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, তো তারপরেও পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে নাজমুল ইসলাম। আমার বাসা নড়াইল, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয়, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, মাস্টার্স চলমান, ঠিক আছে। আর আমাদের যে প্রতিষ্ঠান ফিক্রো, সেটার সিইও হিসেবে আছি। আর এটা তো আমাদের ফিক্রোরই অঙ্গ প্রতিষ্ঠান আর কি। তো তোমাদের সবার সাথেই মনে হয় আগে আমার মোটামুটি সাক্ষাৎ হয়েছে, পরিচয় পর্ব হয়েছে। অনেক টিচার আগের দিন ছিল না, এই জন্য সবাই পরিচয় পর্ব দিয়ে শুরু করবে বা তোমাদের চেনাশোনার ব্যাপার আছে। তো আমি আর তোমাদের পরিচয় নিতে চাচ্ছি না, তোমাদের বিস্তারিত জানতে চাচ্ছি না, কারণ সবার সাথে মোটামুটি কথা হয়েছে। তো সবাই কি আমাদের যে ক্লাসগুলো হয়েছে কেমন মনে হচ্ছে তোমাদের ক্লাসগুলো? ফিডব্যাক? এই যে নেহা মারিয়াম, তোমার ফিডব্যাক কি? আলহামদুলিল্লাহ স্যার, আমি অনেক ভালো বুঝতেছি সবকিছু। আচ্ছা, তারপরে ইসমাইল হোসেন, তোমার কি খবর? ইসমাইল হোসেন তো মনে হয় আজকে জয়েন করছে সম্ভবত। ইসমাইল, না কালকেও ছিল হয়তো। ইসমাইল হোসেন মনে হয় ডিভাইসের কাছে নেই। আচ্ছা, ক্লাসে এরকম ডিভাইস রেখে চলে যাওয়া যাবে না। আমি কিন্তু পরশুদিন যে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছিল সেখানেই তোমাদেরকে বলেছিলাম যে তুমি যদি ডিভাইস রেখে চলে যাও কিংবা শুয়ে শুয়ে ক্লাস করো, এটা কিন্তু তোমারই লস হবে। হ্যাঁ, তুমি মনে করতেছো যে আমি অনলাইনে ক্লাস করতেছি তাহলে একটু শুয়ে শুয়ে ক্লাস করি। শুয়ে শুয়ে ক্লাস করলে তোমার ওই মনোযোগটা থাকবে না, বা স্যার ক্লাসের মতো ক্লাস করবে আর তোমার মনোযোগটা কিন্তু থাকবে না। তো এই জন্য বসে ক্লাস করতে হবে, টেবিলে বসে, যেভাবে আমরা সরাসরি স্যারের কাছে পড়লে যেভাবে মনোযোগ দেই সেইভাবে মনোযোগ দিয়েই ক্লাস করতে হবে। তাহলে দেখবা যে ইনশাল্লাহ তোমরা উপকৃত হবা। তারপরে কে জয়েন করেছে? আরাফাত আহমেদ। আরাফাত আহমেদ, কি অবস্থা? তুমি কোন জায়গা থেকে পরিচয় দাও? তুমি তো আজকে জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মাদ্রাসার নাম? ওকে, ঠিক আছে। তো আচ্ছা, ঠিক তোমাদের
ফিডব্যাক যেহেতু ভালো, আলহামদুলিল্লাহ। তো তোমরা আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো আমরা আজকে ইতিহাস নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমাদের রুটিনটা আজকে দিয়ে দেওয়ার কথা ছিল, আমি তোমাদের পরশুই দিন বলেছিলাম যে আজকে দিয়ে দিব। কিন্তু আসলে আমরা 4 মাসের রুটিন একবারে করতেছি, তো 1 সপ্তাহ হইলে দিয়ে দিতে পারতাম, সমস্যা ছিল না, 1 সপ্তাহ বা 1 মাস। পুরা 4 মাসের রুটিনটা আমরা একবারে করে ফেলতেছি, তোমাদেরকে একবারে 4 মাসের রুটিন আমরা দিয়ে দিব। তো সুতরাং এই জন্য আমাদের একটু সময় লাগতেছে, তো আগামীকালের ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় হয়ে যাবে। তারপরে রেকর্ডেড যে ক্লাসগুলা, ওইগুলাও আমাদের দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে এই যে এই ব্যস্ততাগুলোর কারণে এই প্রথম 2-3 দিন সবারই ব্যস্ততা আছে, তো এই জন্য একটু সময় লাগতেছে। তারপরে গতকালকের যে লেকচার শিট, সেটা আমাদের হাতে অলরেডি চলে আসছে, তোমাদের স্যার দিছে আমাদের কাছে, এটাও আমরা দিয়ে দিব। তো কালকে যেহেতু আমাদের বন্ধের দিন আছে, তো কাজগুলো ইনশাল্লাহ গুছাই নিতে পারবো। এবং আমরা তোমাদের যেই রেকর্ডেড ভিডিও, সেটা আমরা চেষ্টা করব হচ্ছে ইউটিউবে দিব কিনা ফেসবুকে, এটা নিয়ে আমরা একটু ট্রাই করতেছি যে কোনটায় দিলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। মানে ইউটিউবে আনলিস্টেড করে দিলে, তখন লিংক দিলে ওইটাতে ভালো হয়। তো আমার কাছে মনে হলো যে ফেসবুকে ঢুকে দেখাচ্ছে, ইউটিউবে ঢুকে দেখলে মনে হয় ভালো হবে, ওইটা দেখতে সুবিধা হবে তোমাদের কাছে। তো এটা নিয়ে আমরা একটু করতেছি যে কোনটাই। স্যার একটু প্রশ্ন ছিল, হ্যাঁ বলো। শুক্রবারেও কি ক্লাস হবে? হ্যাঁ, শুক্রবারে ক্লাস হবে, তবে একদিন বন্ধ আছে, সেটা আমরা রবিবারে রাখছি। হ্যাঁ, আমাদের রুটিনে রবিবার বন্ধ দিচ্ছি, আর শুক্রবার ক্লাস হবে। এর কারণ হচ্ছে শুক্রবার তোমাদের বন্ধ থাকে, তারপরে হচ্ছে শনিবার তোমাদের বন্ধ থাকে। তো সুতরাং আমরা রবিবারের যে বন্ধটা রাখতেছি, ওই দিন তোমাদের পরীক্ষা নিব। ঠিক আছে, এই যে 1 সপ্তাহ যে ক্লাসগুলো হল, কিংবা বিভিন্ন স্যারের যে পরীক্ষাগুলো নেওয়া দরকার, এটা আমরা রবিবার পরীক্ষা নিব। তো রবিবার পরীক্ষা নিলে হবে কি, এই যে তোমাদের শুক্র শনি 2 দিন বন্ধ আছে, তো এই 2টা দিন তোমরা বাড়িতে বসে ওটা রিভিশন করা বা প্রস্তুতি নেওয়া, এটা তোমরা করতে পারবে। তাছাড়া আমাদের কিছু হয়তো সপ্তাহে একদিন 3টা ক্লাস নেওয়া লাগতে পারে, মানে এই 4 মাসে শেষ করার জন্য সিলেবাস। তো সেই হিসেবে আমরা, তোমাদের যেহেতু শনিবার বন্ধ, তো শনিবারে আমরা 3টা ক্লাস রাখতে পারতেছি ইজিলি। তারপরে শুক্রবারেও আমরা ইজিলি দরকার হলে 3টা ক্লাস রাখতে পারতেছি। তো এই জন্য শুক্রবার আমরা বন্ধ না দিয়ে আমরা রবিবারে নিয়ে গেছি বন্ধটা। ঠিক আছে। তো আমরা চেষ্টা করতেছি যে তোমাদের সব দিক দিয়ে যেটা সুবিধা হয় বা তোমাদের যেটাই লাভ হয়, আমরা আমাদের সর্বোচ্চ সেটা চেষ্টা করতেছি করার, সেইভাবে প্ল্যান করতেছি। তো যাই হোক, কে জয়েন করেছে? রিয়াজউদ্দিন। আচ্ছা, তারপরে হচ্ছে সাকিব দিদার ইলাহি। সাকিব কি আজকে প্রথম জয়েন করলে নাকি কালকেও ছিলে? হ্যালো সাকিব। সাকিব কি দিদার শুনতে পারতেছো? দিদার ইলাহি। আচ্ছা, মনে হয় কথা বলবে না। যাদের আশেপাশে নয়েজ নাই, ঠিক আছে, যদি এরকম মনে হয় যে আশেপাশে নয়েজ নাই, তাহলে তোমরা মাইক্রোফোন আনমিউট করে রাখতে পারো। আর যদি মনে হয় যে না আশেপাশে নয়েজ আছে, তাহলে তোমরা মাইক্রোফোন অবশ্যই মিউট করে রাখবা। আর কোনো কিছু জিজ্ঞাসা করলে অবশ্যই কিন্তু উত্তর দিতে হবে। ঠিক আছে, যদি উত্তর না দাও তাহলে হবে না। আর আমি মাঝে মাঝে ধরে ধরে তোমাদেরকে জিজ্ঞাসা করব। মনে করে না যে ক্যামেরা বন্ধ করে রাখছি এই কারণে আমাকে তো দেখতে পারতেছে না স্যার, সুতরাং আমি বেঁচে যাচ্ছি। কিন্তু না, আমি কিন্তু একদম ধরে ধরে তোমাদেরকে জিজ্ঞাসা করব, যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো আমি মাঝে মাঝে তোমাদেরকে কোশ্চেন করব। ঠিক আছে। তোমাদের যাদের ইতিহাস বই আছে, ইতিহাস বই তো সবার কাছে আছে, ইতিহাস বইটা তোমরা বের করো। ঠিক আছে, আমি আমার ইতিহাস বইটা বের করি একটু। ওকে, চলে আসছে। বের করছো ইতিহাস বই তোমরা? বের করো নাই কে? বলো। কে? নাদিম শরীফ বের করো নাই? আচ্ছা, ঠিক আছে।
তাহলে সবাই এটা নিয়ে বসো, আর হচ্ছে অবশ্যই খাতা কলম রাখবা, ঠিক আছে? অবশ্যই খাতা কলম রাখবা। গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বলতেছি বা যেই বিষয়টা আলোচনা করতেছি, যেই বিষয়টা ফোকাস করতেছি, ওইটা তোমরা লিখে রাখবা। এখন মনে করো যে আচ্ছা এটা তো আমার বইতেই আছে, হ্যাঁ, কিন্তু বইতে থাকা আর নোট করা আলাদা জিনিস। ভালো রেজাল্টের পূর্ব শর্ত হচ্ছে নোট করা। এটা তোমরা মানে ওই লেভেলে বুঝবা না, ইউনিভার্সিটিতে আসলে তখন বুঝবা যে নোট করা হচ্ছে ভালো রেজাল্ট করার পূর্ব শর্ত। 100টা বই থাক, তারপরে গাইড থাক, তুমি নিজের মতন যদি নোট তৈরি করতে পারো তাহলে তুমি পরীক্ষায় ভালো লিখতে পারবা। আর নিজের মতন যদি নোট তৈরি করতে না পারো তাহলে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট কখনোই করতে পারবে না। এজন্য তুমি যখন পুরো একটা অধ্যায় পড়ে ফেলছো, ঠিক আছে, ওই জায়গা থেকে তুমি আসলে অধ্যায়টাতে কি বুঝেছো, এই অধ্যায় থেকে তোমার ফিডব্যাকটা কি, কি কি তথ্য এনেছো এবং তোমার কাছে কি মনে হয়েছে যে এখানে এই তথ্যগুলো নাই, হ্যাঁ, তো এইখানে কি কি প্রশ্ন তৈরি হচ্ছে, এটা যদি তুমি খাতায় লিখতে পারো, একটা ফিডব্যাক যদি ওইখান থেকে আনতে পারো, তাহলে তোমার পড়া হয়েছে। আর তুমি শুধুমাত্র ওইখানে যা আছে তাই মুখস্থ করলে, এক্সট্রা তোমার ভিতরে কোনো কোশ্চেন তৈরি হয় নাই, ওইখান থেকে তুমি কিছু বের করে আনতে পারো নাই, তাহলে আসলে তোমার পড়া হয় নাই। তাহলে আমরা যেহেতু ইতিহাসে শুরু করতেছি, তাহলে শুরু থেকেই আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। তো ইতিহাস, ইতিহাস আমাদের এটা একটা সাবজেক্ট যেটা আমাদের সিলেবাসে আছে, কিন্তু এই ইতিহাসটা আসলে পড়ার প্রয়োজনীয়তা কি, ইতিহাস পড়লে লাভ কি? আমাদের কি শুধু সিলেবাসে আছে এই জন্যই ইতিহাস পড়ব? যেমন গণিত পড়ার একটা লাভ আছে, গণিত পড়লে তুমি বিভিন্ন হিসাব নিকাশ করতে পারবা, তারপরে পরে ইঞ্জিনিয়ার হইতে পারবা, ডাক্তার হইতে পারবা, এই জন্য তোমার গণিত প্রয়োজন। ইংলিশ পড়লে তুমি ইংলিশে কথা বলা শিখতে পারবা, কিংবা বিদেশে গেলে সেইখানে তাদের ভাষায় কথা বলতে পারবা। তারপরে হচ্ছে বিভিন্ন যে বইপত্র আছে সেইগুলা তুমি পড়তে পারতেছো ইংলিশে, এটা তোমার একটা লাভ আছে। তো ইতিহাস পড়লে আসলে লাভ কি? তো বলো তো দেখি, কে বলবা, বলো, হাত তোলো। রিয়াজউদ্দিন। পূর্বের হুম। পূর্ব ঘটনাগুলো যেগুলো ঘটে গেছে ওগুলা জানার একটা অভিজ্ঞতা হয়। হুম, মানে পূর্বের ইতিহাস আমরা জানতেছি, তাই তো? জি। এটা তো মানে ইনফরমেশন গ্যাদার করতেছি আমরা। আর কেউ? হুম, আর কেউ বলো, কে বলবে? ইসমাইল হোসেন, তুমি কি আছো? হ্যাঁ, আচ্ছা, দিদার ইলাহি বলছে মনের প্রশান্তি, মনের প্রশান্তি তো গল্প পড়লে আরো বেশি। হ্যাঁ। আমি একটা কথা বলি, আমি একটু বলি। হ্যাঁ, বলো। আমরা অনেক সময় ইতিহাস থেকে অনেক কিছু শিখতে পারি, যেমন কিছু ভুল হতে পারে বা নতুন কিছু এরকম শিক্ষা হতে পারে আমাদের। হুম, আচ্ছা, গালিব, তারপরে আর কে? আচ্ছা, ইসমাইল হোসেন, তুমি কি নেই ডিভাইসের পিছনে, শুধু জয়েন করে চলে গেছো? তোমাকে তাহলে কিন্তু অ্যাবসেন্ট দিয়ে দিব, ঠিক আছে? ইসমাইল হোসেন নাই, বুঝলাম। তারপরে হচ্ছে নিহা মারিয়াম, বলো, ইতিহাস কেন পড়ি আমরা, পড়ার প্রয়োজনীয়তা কি, সরকার কেন এটাকে অন্তর্ভুক্ত করছে? ওই যে আকিসুম যেভাবে বলছে, পূর্বের ইতিহাস, পূর্বের ঘটনা জানার জন্য অনেক পড়ি, এবং ওখান থেকে আমরা শিক্ষা লাভ করি, হুম, আচ্ছা, কিছু জানি। হ্যাঁ, জানি বা শিক্ষা লাভ করি। আরাফাত আহমেদ, তোমার কি মতামত? ইতিহাস থেকে আমাদের ইসলামিক সাবজেক্ট যে সমস্ত বিভ্রান্তি ভুলধারণা থেকে আচ্ছা, ক্লিয়ার বুঝলাম না, একটু জোরে বলতে হবে। ইতিহাস থেকে আমরা পূর্বে ইসলামের সমস্ত বিভ্রান্তি প্রশ্ন অনেক কিছুই জানতে পারি। আচ্ছা,
হ্যাঁ, তুমি বলছো যে ইসলামের যে বিভিন্ন বিভ্রান্তি আছে সেইগুলো আমরা জানতে পারি। তাহলে এটা হয়ে গেল হচ্ছে কি ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস হলো, আমি বলছিলাম শুধুমাত্র ইতিহাস। শুধুমাত্র ইতিহাস আর ইসলামের ইতিহাসের ভিতরে পার্থক্য কি বলো একজন, কে বলবা? ইতিহাস হচ্ছে আর ইসলামের ইতিহাস হচ্ছে ইসলাম। আচ্ছা, আরাফাত বলছো ইতিহাস হচ্ছে বিভিন্ন গল্প কাহিনী। আর আচ্ছা, আরেকজন বলো। সত্য গল্প। ইতিপূর্বে যা ঘটে গিয়েছিল হুম, সেগুলাকে ইতিহাস বলে। আচ্ছা, ঘটে যাওয়া জিনিস গল্প আর ইতিহাস, গল্প বা কাহিনী। গল্প কাহিনী আর ইতিহাসের মধ্যে কি পার্থক্য আছে? কি আরাফাত আহমেদ, গল্প গল্প কাহিনী আর ইতিহাসের মধ্যে কি পার্থক্য আছে? ইতিহাস সত্য রচিত, হুম, গল্প কাহিনী মাঝে মাঝে হ্যাঁ, ঠিক আছে। তো তার মানে ইতিহাস আর গল্প কাহিনী মানে কিছুটা সিমিলার, মানে কিছু জায়গায় মিল থাকলেও আসলে দুইটার ভিতরে মানে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। আচ্ছা, এবার এই যে যে এই আলাপগুলো এতক্ষণ করতেছি, এগুলা কিন্তু ফাও আলাপ না, ঠিক আছে? এগুলা জানার বিষয়, আগে তোমার বিষয়টা বুঝতে হবে। তোমার পরীক্ষা থাকবে হচ্ছে এই অল্প কিছুদিন, তারপরে অনেক পথ তোমাকে পাড়ি দিতে হবে। সুতরাং তুমি যদি এই হ্যাঁ বলো, রিয়াজউদ্দিন নাকি, বলো কে বলতে? স্যার ইতি অর্থ হচ্ছে পূর্বে, আর হাস অর্থ মানে বুঝলাম না, যদি বুঝিয়ে দিতেন। ও আচ্ছা, ঠিক আছে, এটা বলবো। তো এখন যেটা বলি আগে, যে এখন যেটা তুমি পড়তেছো এইটা হচ্ছে সাময়িক, হ্যাঁ। মানে তুমি ক্লাস 9-এ পড়তেছো, ক্লাস 10-এ পড়তেছো, তো এই যে যেই স্টেপটা তুমি পার করতেছো, এইটা হচ্ছে খুবই সাময়িক একটা স্টেপ। কিন্তু একটা সময় পরে যে এই মানে এই যে যে জার্নি, এইটা তোমার অনেক লম্বা হবে, ঠিক আছে? তো ওই লম্বা জার্নি তুমি তখনই পাড়ি দিতে পারবা যখন তোমার ওই বিষয়টার উপরে ইন্টারেস্ট থাকবে। ওই বিষয়টার উপরে যদি তোমার ইন্টারেস্ট না থাকে, তখন তুমি ওই জার্নিটা আর পাড়ি দিতে পারবা না। যেমন কেউ বিজ্ঞানী হয়, কেউ হচ্ছে চাঁদে যায়, যেমন ইলন মাস্ক, ও আছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য পাগল, ঠিক আছে? তো এই যে যেই মঙ্গল গ্রহে যাওয়ার জন্য সে পাগল, তো এর পিছনের কারণ কি? কারণ হচ্ছে ওই বিষয়ে তার একটা মানে ইন্টারেস্ট আছে। তো অনেকে ইতিহাসবিদ হয়, বিভিন্ন জিনিস হয়, তা ওই বিষয়ের উপরে তার ইন্টারেস্ট থাকে, এই কারণে সে এরকম হয়। তো সুতরাং এই বিষয়টা আগে আমাদের বোঝা প্রয়োজন। এখন আসি যে আমাদের এই ইতিহাস আর ইসলামের ইতিহাসের ভিতরে পার্থক্য কি। ইতিহাস হচ্ছে যেটা আমাদের পূর্বের যেই ঘটনা বা পূর্বের যেই অতীতের যেই সত্য ঘটে যাওয়া যে সকল জিনিস আছে, সেইগুলাকে আমরা বলতেছি হচ্ছে ইতিহাস। তো এইটা হচ্ছে আম আর খাস বোঝো, তোমরা পড়ছো না এই যে উসুলে ফিক, তোমাদের গেছে উসুলের? না, এটা মনে হয় আলিমে সম্ভবত। আর তোমরা যারা কমি মাদ্রাসায় পড়ছো তারা স্যার হ্যাঁ, দাখিলে কি আছে আম খাস? নেই মনে হয়। হ্যাঁ আছে। আছে, তাই না? যাক, তাহলে তো ভালো। তো আম হচ্ছে যেটা ব্যাপক, হ্যাঁ। তো এই ইতিহাসের ভিতরে সব চলে আসতেছে ফিকের মাসালায়। এই যে আম এবং খাস দুইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যেমন মানে কোরআনুল কারিমে অনেক শব্দ হচ্ছে আম, আর কিছু কিছু শব্দ আছে খাস, ঠিক আছে? তো এই আম খাস মাসলা মাসাইল বের করার জন্য বা মাসআলা ইস্তেমবাদ করার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন এই যে ইতিহাস, এটা হচ্ছে আম,
আর ইসলামের ইতিহাস এটা হচ্ছে খাস। খাস। হ্যাঁ, এখন কেমনে এটা খাস হলো, কারণ অনেক ইতিহাস আছে। যেমন এই ইতিহাসের ভিতরে যেমন ইসলামের ইতিহাস আছে, তারপরে হচ্ছে রোমানদের ইতিহাস আছে, হ্যাঁ, গ্রিকদের ইতিহাস আছে, মঙ্গলদের ইতিহাস আছে, এরকম ডট ডট ডট, মানে অনেক ইতিহাস আছে। কিন্তু আমি যখন ইসলামের ইতিহাস বলতেছি তখন এটা শুরু হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে বা তার আগের থেকে, আমরা প্রাক ইসলামিক যেই যুগটা বলি সেই সময় থেকে শুরু হয়ে এই যে এখন পর্যন্ত যে আধুনিক সময়, এই সময়টাকে আমরা ইসলামের ইতিহাস বলতে পারি। ঠিক আছে? তো এই জন্য ইসলামের ইতিহাস আর ইতিহাসের ভিতরে পার্থক্য আছে। এখন আমি তোমাদেরকে প্রথমে যে কোশ্চেনটা করছিলাম যে ইতিহাস পড়ে আসলে লাভটা কি, ইতিহাস পড়ে আমাদের লাভ কি? আমার কাছে যেটা মনে হয় ইতিহাস পড়াটা, স্যার, হ্যাঁ বলো। ইতিহাসের উৎপত্তি কবে থেকে হয়? ও, ইতিহাসের উৎপত্তি হচ্ছে যখন থেকে পৃথিবী শুরু হয়েছে, হ্যাঁ, তখন থেকেই হচ্ছে ইতিহাসের উৎপত্তি। মানে ওইটা কিন্তু তোমার বই আকারে ইতিহাসের উৎপত্তি না, মূল হচ্ছে মানে মূল ইতিহাসের উৎপত্তি সেই সময় থেকে। মানে আমরা যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে সৃষ্টি হয়েছিল, এই যে এই ঘটনাগুলা আছে না ইতিহাসের বইতে, এটা একটা ইতিহাস না? তো তার মানে সেই সৃষ্টির শুরু থেকে এই জিনিসগুলা লিপিবদ্ধ করা হচ্ছে, তো এই জন্য এটা হচ্ছে ইতিহাস। এবং আমরা যদি বলি তাহলে এই যে আমরা যে লিপিবদ্ধ যে ইতিহাসগুলা পাচ্ছি, এইটা কোন জায়গায় থেকে শুরু হইলো? তো এইটা শুরু হয়েছে যখন থেকে লেখালেখির যুগটা শুরু হয়েছে, তখন থেকেই হচ্ছে এই লিখিত ইতিহাসের যুগটা শুরু হয়েছে। যেমন তুমি গ্রিক যে সভ্যতা, হ্যাঁ, গ্রিক সভ্যতা কবে? খ্রিস্টপূর্ব 2000 অব্দ, হ্যাঁ, খ্রিস্টপূর্ব 2000 সাল। আচ্ছা, আমি কি ক্যামেরার ভিতরে আছি তো নাকি দেখা যাচ্ছে? হ্যাঁ, তো খ্রিস্টপূর্ব 2000 সাল থেকে হচ্ছে গ্রিক সভ্যতা। এখন এই গ্রিক সভ্যতার সময় থেকেই কিন্তু মানুষ লেখালেখি করে, যেমন সক্রেটিস, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যারিস্টটল, এরা কিন্তু গ্রিক সভ্যতার মানুষ। তো তাদের এই যে যেমন হ্যাঁ প্লেটো, যেমন প্লেটোর পলিটিক্স যে বইটা, হ্যাঁ, ওই বইটা কিন্তু এই সেই খ্রিস্টপূর্ব 2000 সালে লেখা। তা খ্রিস্টপূর্ব বলতে কি বোঝায়? খ্রিস্টপূর্ব মানে হচ্ছে কি, একজন বলো তো, খ্রিস্টপূর্ব বলতে কি বোঝায়? এই যে খ্রিস্টপূর্ব 2000 অব্দ মানে কি? 2000 সাল, খ্রিস্টপূর্ব 2000 সাল মানে কি? মানে খ্রিস্টানদের যে কালচার, ওটা মনে হয় আরেকজন বলো। কে বলবে? খ্রিস্ট সভ্যতা শুরু হয়েছে 2000 সাল থেকে শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, রিয়াজউদ্দিন। আরেকজন বলো। এই যে রুমা খাতুন কথা বলতেছে না, এমএসটি রুমা খাতুন। স্যার, প্রশ্ন কি আরেকবার রিপিট করেন? হ্যাঁ, মানে এই যে খ্রিস্টপূর্ব 2000 সাল বলতে আসলে কি বোঝায়? আমরা এই যে খ্রিস্টপূর্ব কেন বলতেছি এটাকে, বা 2000 অব্দ কেন বলতেছি? যেমন এখন হচ্ছে 2000 খ্রিস্টাব্দ না, 2025 খ্রিস্টাব্দ চলতেছে না এখন, 2025 খ্রিস্টাব্দ আমরা এটা লিখি না? তা এটা আমরা কেন লিখতেছি 2000 খ্রিস্ট অব্দ? কেউ বলবে না তাহলে? আচ্ছা, এই ইসমাইল হোসেন সে কি আসলেই ক্যামেরা ট্যামেরা মোবাইল টোবাইল রেখে কি আসলেই কি চলে গেছে ইসমাইল হোসেন? আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে। হ্যাঁ, আসো তাহলে, জীবিত? ও আচ্ছা, এখন তাহলে বলো। আগে তোমাকে কয়েকটা কোশ্চেন করছি, তুমি উত্তর দাও নাই, তাহলে এটা বলো এবার। পারবা? এই যে খ্রিস্ট, জন্মের পর যে হ্যাঁ, খ্রিস্ট অব্দ বলতে কি বোঝায়? খ্রিস্টের জন্মের পর কি খ্রিস্টাব্দ বলে? হ্যাঁ, এটা তো খ্রিস্টাব্দ। আর এই যে খ্রিস্ট অব্দ বা খ্রিস্টপূর্ব, যীশু খ্রিস্টের জন্মের আগে। ঠিক আছে, এটাই। এখন যীশু খ্রিস্টকে
হুম, ঠিক আছে। তো আচ্ছা, এখন এই যে যেই এইগুলা কিন্তু খুবই বেসিক জিনিস, ঠিক আছে? তুমি ইতিহাস পড়তে গেলে বা বিভিন্ন জিনিস পড়তে গেলে এই জিনিসগুলা যদি না বোঝো, তখন তুমি মনে রাখতে পারবা না যে আচ্ছা খ্রিস্ট অব্দ বলছে, আবার খ্রিস্টপূর্ব বলছে, তো এখন কোনটা রেখে কোনটা বলবো, ঠিক আছে? তো তখন তোমার পেঁচাই যাবে, ঠিক আছে? তো এই জন্য তোমার এই বেসিক জিনিসগুলা হিসাব রাখতে হলে জানতে হবে। তো আসো এবার যাই যে কোন জায়গায় যেন বলতেছিলাম, গ্রিক সভ্যতার কথা। কই থেকে যেন কই চলে গেলাম। তো গ্রিক সভ্যতা হচ্ছে এই খ্রিস্টপূর্ব 2000 সালে গ্রিক সভ্যতা ছিল। তো সেই সময়ের যেই কাহিনীগুলা, যে ইতিহাসগুলা, সেইগুলা হচ্ছে তোমার এই ইতিহাসের অন্তর্ভুক্ত, যেটাকে আমরা খাস বলতেছিলাম। তো এই যে যে সভ্যতা বা সেই সময়ের যে কাহিনী, এই জিনিসগুলা ওই সময় গড়ে উঠছে। এবার ওই যে আসল জায়গায় ফিরে যাই আবার, যে ইতিহাস আমরা কেন পড়বো, ইতিহাস পড়াটা আমাদের কেন জরুরি, এটাই তো আলোচনা করতেছিলাম, তাই না? তাই তো। তো একটা হচ্ছে ইতিহাস পড়াটা অনেকটা ফরজ, হ্যাঁ, ইতিহাস পড়া ফরজ। আচ্ছা, এখন ইতিহাস পড়া ফরজ, অনেকে বলবা যে আচ্ছা আপনি যে বললেন ইতিহাস পড়া ফরজ, এটা কোরআন হাদিসের কই আছে, এটার ব্যাপারে কোনো দলিল আছে কিনা, আপনি যে ফরজ বানাই দিলেন। আসলে এই ফরজ সেই ফরজ না। এই ফরজ বলতে যে একেবারে কোরআন হাদিসের অকাট্য যে ফরজ, ওইটা না। এই ফরজ মানে হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য বা জরুরি। এরকম ক্ষেত্রে আমরা অনেক সময় বলে থাকি না, সেই কথার কথা ফরজ আর কি, অনেক গুরুত্ব দেওয়ার জন্য সেটা বলতেছি। তো কেন ফরজ? তুমি কোরআনুল কারিমের যে আয়াতগুলো আছে, সে আয়াতগুলো দেখবা যে 1/3, হ্যাঁ, আলোচনা করা হয়েছে হচ্ছে বিভিন্ন জাতির ইতিহাস নিয়ে। আদ, সামুদ, তারপরে হচ্ছে মুসা, ঈসা, এরপরে হচ্ছে কি বলে আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে ফিরাউন, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা। প্রায় কোরআনের 1/3 আলোচনায় হচ্ছে ইতিহাস, ঠিক আছে? তো তাই বলে কিন্তু কোরআন ইতিহাসের কিতাব না, হ্যাঁ, ইতিহাসের কিতাব না। আবার কোরআনের ভিতরে হচ্ছে তোমার ছন্দের মিল আছে, তাই না? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা। এই যে যে একটা ছন্দের মিল, তো এই রকম ছন্দের মিল তুমি পাবা হচ্ছে মানে কবিতার ভিতরে, কিন্তু তাই বলে কিন্তু কোরআন কবিতার কিতাব না। মানে কোরআনকে তুমি কবিতার কিতাব বা ইতিহাসের কিতাব কোনোটা বলে জাস্টিফাই করতে পারবে না, কিন্তু এর ভিতরে সব কিছুই আছে। তো তেমনিভাবে তুমি যদি কোনো ইতিহাসের ছাত্র হয়ে মানে তুমি শুধু ইতিহাস খুঁজবা, এই জন্য কোরআনের ভিতরে ঢোকো, তাহলে তুমি দেখবা যে প্রায় 1/3 হচ্ছে কোরআনের ইতিহাস। তো ওই আয়াতগুলোর ভিতরে আল্লাহ কি বলছে, যে কেন তাদের ঘটনা বর্ণনা করছে, যাতে যাতে করে তোমরা এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো, ঠিক আছে? তো আল্লাহ তাআলা বলছে যাতে তোমরা এগুলা নিয়ে চিন্তা করো এবং শিক্ষা গ্রহণ করতে পারো। তো এই যে যে কোরআনে আল্লাহ তাআলা বারবার ইতিহাসের কথা বলতেছে, প্রায় 1/3 ইতিহাসের কথা বললো, বিভিন্ন জাতির কথা উল্লেখ করলো, তো তার মানে ওইটা যদি কম গুরুত্বপূর্ণ হইতো, তাহলে কি বারবার আল্লাহ এই ইতিহাস উল্লেখ করতো কোরআনের ভিতরে? না। তার মানে ওইটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ বারবার উল্লেখ করছে। এই জন্যই আমি বলতেছি এটা হচ্ছে ফরজ। আবারও বলতেছি এই ফরজ মানে কিন্তু তোমরা আবার বলে বেড়ায় না যে স্যার বলছে যে ইতিহাস পড়া ফরজ। ফরজ মানে ওই যে ফজর, জোহর, আসর এই নামাজগুলো পড়া যেমন ফরজ, স্যার বলছে যে ইতিহাস পড়াটাও ঠিক একইভাবে ফরজ। তারপরে তোমরা 5 ওয়াক্ত রুটিন করে নামাজ মানে ইতিহাস পড়া শুরু করলে, বিষয়টা কিন্তু ওরকম না। হ্যাঁ, এই দ্বিতীয় কথা হচ্ছে ইতিহাস পড়বো আমরা কিসের জন্য? পূর্ববর্তীদের থেকে শিক্ষা এবং গবেষণার জন্য। হ্যাঁ, শিক্ষা এবং গবেষণা। আল্লাহ তাআলা দুইটা শব্দই ব্যবহার করছে, একটা হচ্ছে শিক্ষা বুঝাইছে আর একটা হচ্ছে গবেষণা বুঝাইছে। 3 নম্বর হচ্ছে ভবিষ্যৎ বোঝার জন্য। ভবিষ্যৎ বোঝার জন্য। আচ্ছা, আমরা কি কেউ ভবিষ্যৎ জানি? বলো, কেউ ভবিষ্যৎ জানে?
না। না তো এই যে বিভিন্ন গণকরা ভবিষ্যৎ বলে না, বলে কি না? কেউ জি হাত স্যার। কেউ কি হাত দেখাইছো বানরের কাছে বা বিভিন্ন গণকের কাছে? এলাকায় এই যে বানর নিয়ে আস, না কি নিহামারিয়াম দেখাইছো? স্যার করবেন আরে আল্লাহ, তুমি মানুষ হয়ে বানরের কাছে গেছো হাত দেখাইতে? আমাদের এখানে একবার আসছিল, হ্যাঁ। অনেক মেয়েরা দেখাইছে কিন্তু আমার আপু বকা দিয়ে দেখাই ফেলেনি। ও যাক, তাহলে তো ভালো। তো সে হচ্ছে মানে একজন মানুষ হয়ে মানে একটা বানরের কাছে যে হাত দেখাচ্ছে, আর সে ভবিষ্যৎ বলে দিতে পারতেছে যে কই থেকে কি হবে। তো এরকম একটা গল্প শুনছিলাম যে এক লোক এরকম সকালে বের হইছে, তো যে এরকম বলতেছে যে ভাই আপনার হাতটা দেন, দেখে দিই যে সারাদিন কি হবে, আপনার দিন কেমন কাটবে, ভালো নাকি খারাপ, কি কি হইতে পারে, রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট করবে কিনা, এই জিনিসগুলো বলে দিব, আপনি হাতটা দেন। তো ওই বানর নিয়ে বসে আছে, এবার হাত দেখানোর আগে ও ঠাস করে একটা থাপ্পড় মারছে, ঠিক আছে? তো এখন বলছে ভাই আপনি আমার থাপ্পড় মারলেন কেন? তো বলছে এটা তুই এটা জানতি না যে আমি এই জায়গায় আসলে তুই থাপ্পড় খাবি? তোর তো সকালে নিজের হাতটা আগে দেখে আসার কথা ছিল, ঠিক আছে? তো এটা যদি আগের থেকে দেখে বের হইতি নিজের হাতটা, তাহলে তার থাপ্পড়টা খাইতি না। তো তার মানে কি? তার মানে হচ্ছে সে নিজেই যে আসলে থাপ্পড় খাবে এই জায়গা, সে কিন্তু নিজের ভবিষ্যৎই বলতে পারতেছে না, নিজের ভবিষ্যৎই জানে না। অথচ আর একজন যে হাত দেখাচ্ছে তার ভবিষ্যৎ সে বলে দিচ্ছে, তাই না? তো আসলেই কি বলতে পারে কিনা, কিংবা গণকরা আসলেই কি বলতে পারে, কি মনে হয় তোমার কাছে, কারোর কাছে? জি না, না, ও উম, এ- এটা কি নাদিম শরীফ কি বলতেছো, বলো তোমার মত বলো। বলতে কি বলতে আপনি কি কাহিনী শুনাইলেন বলুন তো নিজে হ্যাঁ বলছে কোনো কি বলবো হ্যাঁ, কিন্তু এটাও কিন্তু পুরাপুরি ঠিক না। আমি যে কথাটা বললাম, অনেকেই ভবিষ্যৎ বলতে পারে, ঠিক আছে? কারণ দেখবা যে অনেক কিছুই না, ভবিষ্যৎ বলতে পারে না, অতীত বলতে পারে। অতীত বলতে পারে, ঠিক আছে, ভবিষ্যৎ বলতে পারে না, কিন্তু অতীত বলতে পারে। অতীত বলতে পারে কি না, কি মনে হয়? জি স্যার বলতে পারে হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, অতীতে যেটা ঘটছে ওইটা অনেকে বলতে পারে, কিন্তু তাই বলে কি ওই যারা অতীত বলতে পারে তাদের কাছে কি হাত দেখানো যাবে তাই বলে? জি না স্যার না, তাহলে কিন্তু এটা শিরক হয়ে যাবে, ঠিক আছে? তা অতীতটা কেমনে বলে? হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহ, যে ব্যক্তি গণক, হ্যাঁ, গণনা করতেছে, সেই ব্যক্তির কাছে একটা জিন থাকে, আর যার গণনা করতেছে, যার অতীত বলবে, তার কাছে একটা জিন থাকে, ঠিক আছে? তো এই দুইটা জিনই কিন্তু শয়তান জিন। প্রতিটা মানুষের কাছেই কিন্তু শয়তান জিন আছে, তোমার কাছে, আমার কাছে, এই যে আমি যে এখন কথা বলতেছি আমার কাছেও কিন্তু একটা শয়তান জিন আছে, ঠিক আছে? এই যে তোমরা যে যে বসে আছো ঘরের ভিতরে, তোমাদের সবার কাছে কিন্তু একটা করে জিন আছে, আবার ভয় পেয়ে না, ঠিক আছে? তো এখন এই যে সবার কাছে যে একটা জিন আছে, এরা থাকে। এবং হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা, এই হাদিস শোনার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিল, ইয়া রাসূলুল্লাহ, তো আপনার কাছেও কি জিন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে হ্যাঁ, আমার কাছেও জিন আছে, কিন্তু সেই জিনটা ইসলাম গ্রহণ করছে বা মুসলমান হয়ে গেছে, বা ওই যে যে শয়তানটা ছিল সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আর কুমন্ত্রণা দিতে পারে না। তো এই যে যে প্রতিটা মানুষের কাছে একটা শয়তান জিন বা খারাপ থাকে, তারা এই পরস্পরের মাঝে একটা চুক্তি করে, হ্যাঁ, যে তুমি আমার কথা বলে দিবা আর আমি তোমার কথা বলবো, তাহলে আমরা পরবর্তীতে ওই যে যে ব্যক্তি বলতেছে সে এর বদৌলতে ওই শয়তানের কুফরি করবে, ঠিক আছে? তা শয়তানের যাতে সে মানে আনুগত্য করে বা আল্লাহর কুফরি করে, এই শর্তে তারা একজন আরেকজনের তথ্য শেয়ার করে। তো এখন এই যে জিনটা যে আমার সাথে আছে, এখন আমি রাস্তাতে কোন জায়গাতে আসছি, কার সাথে গ্যাঞ্জাম হয়েছে, ও তো নিশ্চয়ই দেখতেছে, জানতেছে। তো এই জন্য এই অতীতের ঘটে যাওয়া জিনিসটা সে আমার জিন যখন ওরে মানে শেয়ার করে, সে আবার ওই তার মালিককে বলে, মালিক বললে সাথে সাথে সে আবার বলে দেয়। তো এই জন্য অনেকটা অতীত খেটে যায়। আর ভবিষ্যতের যে বিষয়টা, ওই যে অতীতের বিষয়ের উপরে মানে অনেকটা ধারণা করে বলে। আর আরেকভাবেও ভবিষ্যতের বিষয় অনেক সময় সত্য হয়, সেটা হচ্ছে হাদিসের ভিতরে আসছে, এবং কোরআনেও এই ব্যাপারে আয়াত আছে যে আল্লাহ তাআলা যখন কোনো কিছু মানে জানান, ঠিক আছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পৃথিবীতে কিছু ঘটবে,
তো জিবরাইল আলাইহিসসালাম এসে যখন আবার প্রথম আসমানে ফেরেশতাদের কাছে এটা জানাই দেয়, তখন শয়তান প্রথম আসমান পর্যন্ত কিন্তু যাইতে পারে, একজনের উপর আর একজন ভর করে প্রথম আসমান পর্যন্ত যাইতে পারে। তো ওই জায়গা থেকে ওই ফেরেশতারা যখন ওইটা নিয়ে কথা বলা বলি করে, তখন হচ্ছে ওইখান থেকে সে শুনে পৃথিবীতে এসে তখন এইটা হচ্ছে সে ভবিষ্যৎটা বলে দেয়। এই জন্য আমরা যে উল্কাপিণ্ডটা দেখি, এই উল্কাপিণ্ডটা কি আসলে ওই যে শয়তান যখন প্রথম আসমানে শুনতে যায় কান পেতে যে আসলে কি ঘটতে যাচ্ছে বা কি বলতেছে ফেরেশতারা, কি নিয়ে আলোচনা করতেছে, এটা যখন শুনতে যায় তখন হচ্ছে ফেরেশতারা ওই পাথর বা আগুন নিক্ষেপ করে শয়তানকে। তো ওইটা আমরা উল্কাপিণ্ড হিসেবে দেখি, ঠিক আছে? তো এখন এই যে যেটা বলতেছিলাম যে ভবিষ্যৎ বোঝার জন্য আমাদের ইতিহাস দরকার। তাহলে আমরা ভবিষ্যৎ তো কেউ জানে না, এখন আমরা তো সেই শয়তানের মতো প্রথম আসমানেও চলে যাইতেছি না, তো এখন আমরা তাহলে ভবিষ্যৎ কেমনে বুঝবো? ভবিষ্যৎ বোঝা হচ্ছে, ভবিষ্যৎ বলা আর বোঝা আলাদা। এই যে ভবিষ্যৎ বোঝা যে জিনিসটা, এটাকে বলি আমরা দূরদর্শিতা। দূরদর্শিতা মানে হচ্ছে যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। অনেক দূর মানে কি, কয় কিলোমিটার? দূরদর্শিতা কত কিলোমিটার পর্যন্ত হয়? কয় কিলোমিটার দেখতে পারলে সেটাকে আমরা দূরদর্শিতা বলবো? এটার কি সীমা আছে? হ্যাঁ, এটা কিন্তু মানে কিলোমিটার না আসলে দূরদর্শিতা। দূরদর্শিতা হচ্ছে সময়। আমি এখন বসে 1 বছর পরে কি হবে, 50 বছর পরে কি হবে, 100 বছর পরে কি হইতে পারে, হ্যাঁ, এইটা একটা আইডিয়া করে বলতে পারা, এইটাকে বলা হয় হচ্ছে দূরদর্শিতা। বিশেষ করে যারা রাজনীতি করে, তারপরে হচ্ছে এই যে ইতিহাস নিয়ে যারা খুব বেশি পড়াশোনা করে, রাজনৈতিক বিভিন্ন বিষয় মতবাদ নিয়ে যারা পড়াশোনা করে, এদের ভিতরে এই দূরদর্শিতাটা থাকে। এরা বলে দিতে পারে যে আসলে 50 বছর পরে কি হইতে পারে, কিংবা এই যে পৃথিবীতে এখন যা ঘটতেছে পরবর্তীতে এই 5 দিন পরে 10 দিন পরে বিভিন্ন ঘটনা এরা অ্যানালাইসিস করে বলতে পারে যে আসলে এই ঘটতেছে, তাহলে সামনে এই প্রেক্ষিতে এই জিনিসটা হইতে পারে। এটাকে বলা হয় হচ্ছে দূরদর্শিতা। এই দূরদর্শিতা আলাদা একটা জ্ঞান। এই দূরদর্শিতাকে বলা হয় হচ্ছে উইজডম বা হিকমত, আমরা যেটাকে বলি। এজন্য আল্লাহ তাআলা বলছে কি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি হাসানা, যে তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো বিল হিকমা, প্রথমে হচ্ছে হিকমার মাধ্যমে, উইজডমের মাধ্যমে, আর হচ্ছে মাউইজা হাসানা। মাউইজা হাসানা কি? মাউইজা হাসানা হচ্ছে মানে সুন্দর সুন্দর কথা, হ্যাঁ, তো এটার মাধ্যমে। তো এই যে হিকমা এর কথা বলা হয়েছে। আরেক কোরআনে আরেক জায়গায় আছে না, কেউ হাফেজ আছো নাকি এখানে? ওয়া আতাইনা লুকমানা, হ্যাঁ, ওয়া আতাইনা লুকমানা হিকমাতা, এরকম একটা আয়াত আছে। হ্যাঁ, তো হ্যাঁ, এই যে তো এই যে লুকমান আলাইহিস সালামকে কি দান করছে আল্লাহ? হিকমত দান করছে। তো এই যে হিকমত, এই হিকমতটাই হচ্ছে তোমার এই দূরদর্শিতা। হিকমতের ব্যাখ্যা অনেক বিশাল। আমাদের ডিপার্টমেন্টে একজন স্যার আছেন, ডক্টর আব্দুর রহমান আনোয়ারি স্যার, তো উনি এই হিকমতের উপরেই প্রায় হচ্ছে 1 খণ্ডের বই লিখছেন। মনে হয় এটা তোমার কত 200-300 পৃষ্ঠার মতন হবে, শুধুমাত্র এই হিকমতের ব্যাখ্যা করেছেন ওই জায়গায়, ঠিক আছে, আরবিতে ওইটা। তো এই হিকমত অনেক ব্যাপক জিনিস। লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করা হয়েছে। এই যে হিকমত, এই হিকমতটা আসলে কোথ থেকে আসে হচ্ছে এই পূর্বের যে ইতিহাস, যদি তুমি বোঝো, ইতিহাস বুঝলে তখন ওইটার উপরে ভিত্তি করে তুমি বলতে পারবা যে আসলে পরে কি হইতে পারে, ঠিক আছে? যেমন এখন কি ঘটবে, এখনকার রাজনীতিতে আসলে কি চলতেছে এবং রাজনীতি সামনে কোন দিকে যাইতে পারে, এইটা ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পূর্বের কমপক্ষের 100 বছরের ইতিহাস তোমার জানা না থাকে। বাংলাদেশের রাজনীতির কোন দিকে যাবে এইটা তুমি ততক্ষণ পর্যন্ত বলতে পারবা না, কিংবা আসলে তোমার কার পক্ষে যাওয়া উচিত, কার পক্ষে না যাওয়া উচিত। এই যে ইরান ইসরায়েল যুদ্ধ চলতেছে না, কয়েকদিন আগে দেখছো না যুদ্ধ হয়েছে, তারপরে এখনো তো ইরান ইসরায়েল যুদ্ধ হয়। এখন অনেকে দেখবে ইরানের বিপক্ষে বলে, দেখছো ইউটিউবে ফেসবুকে কাউকে বলতে শুনছো ইরানের বিপক্ষে? শোনো নাই? অনেকে বলছে না যে ইসরায়েলও যেমন ইরানও তেমন,
ইসরায়েলেরও বিরোধিতা করি, ইরানেরও বিরোধিতা করছি, শোনো নাই কখনো? তাহলে তো তোমরা কিছুই জানো না। তো এই যে যে দুইটারই বিরোধিতা করলো, তো তোমার আসলে কার পক্ষ নেওয়া উচিত? কয়েকটা পক্ষ আছে, ইরান, তারপরে আছে তুরস্ক, সৌদি আরব, তারপরে হচ্ছে পশ্চিমারা, এরকম অনেক। তো এখন তুমি এই ইরানের পক্ষ নিবা নাকি তুরস্কের পক্ষ নিবা নাকি সৌদি আরবের পক্ষে নিবা? কার পক্ষ তুমি নিবা? এইটা বুঝার জন্য কমপক্ষে তোমার আগের 100 বছরের ইতিহাস পানির মতন ক্লিয়ার থাকতে হবে। যদি কোনো ব্যক্তি, এটা লিখে রাখবা, আমি যে কথাটা বলতেছি এটা তোমার কাজে লাগবে, ঠিক আছে? যদি কোনো ব্যক্তি তার 100 বছরের ইতিহাস সম্পর্কে পূর্ণ জ্ঞান না থাকে, তাহলে সে কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না যে আসলে আমার এখন কার পক্ষে কথা বলা উচিত, কার বিপক্ষে কথা বলা উচিত, কার পক্ষে দাঁড়ানো উচিত, কার বিপক্ষে দাঁড়ানো উচিত। সে যত বড় আলেম হোক, বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছে না, মনে করো যে বুখারী শরীফ হয়তো মুখস্থ, কিংবা অনেক হাদিস পড়া, এটা সেটা, কিন্তু তার ইতিহাসের কোনো জ্ঞান নাই। এইটা যদি না থাকে, এই 100 বছরের, কমপক্ষে 100 বছরের ইতিহাস যদি তার জানা না থাকে, এটা লিখে রাখো যে সে কখনোই সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে পারবে না। এই জন্য আমাদের এই ভবিষ্যৎ বোঝার জন্য, দূরদর্শিতা আনার জন্য আমাদের ইতিহাসটা জানা জরুরি। 4 নম্বর হচ্ছে, ইতিহাস না জানলে পায়ের নিচে মাটি থাকবে না। পায়ের নিচে মাটি থাকবে না, এটা আমার কথা না, এটা একজন মনীষীর কথা। এখন এই পায়ের নিচে মাটি থাকবে না, এটার মানে কি? একজন বলো, কে বলবা বলো, দ্রুত বলো। কেউ বলবা না? না, বলো না তো, দেখে একজনকে জিজ্ঞাসা করি কে কথা বলে নাই। আচ্ছা, হ্যাঁ আব্দুল্লাহ, কে? হ্যাঁ আব্দুল্লাহ, কি বলতে চাইছো বলো। ও তাই, আচ্ছা। পায়ের নিচে মাটি থাকবে না, এটার মানে হচ্ছে এই যে আমরা যে মাটিতে বসবাস করতেছি, পৃথিবী, তো এটা একটা দেশ না? মানে আমরা যে দেশে বসবাস, মাটি বলতে আমরা কি বুঝাই? এই যে মা ও মাটি, কবিতা আছে না, প্রবন্ধ আছে না? তো মাটি বলতে কি? মাটি বলতে হচ্ছে এমন একটা জমি যেটা হচ্ছে স্বাধীন, ঠিক আছে? এইটা দ্বারা আমরা সাধারণত মানে এই ইতিহাসের ক্ষেত্রে বা বিভিন্ন প্রবন্ধ রচনার ক্ষেত্রে এটা উদ্দেশ্য নেওয়া হয় যে আমার একটা স্বাধীন জমি আছে। তা জমি আছে বলতে কি তোমার বাপের যে জমি ওইটা না, আমাদের এক টুকরো স্বাধীন জমি আছে, তার মানে হচ্ছে আমাদের একটা স্বাধীন দেশ আছে। তো এই পায়ের নিচে মাটি বলতে হচ্ছে আমাদের একটা স্বাধীন দেশ বা সার্বভৌমত্ব। তো তোমার যদি ইতিহাস না জানা থাকে, তোমার এই পায়ের নিচের মাটি থাকবে না, মানে তুমি যেই দেশে বসবাস করতেছো, যেই স্বাধীন সার্বভৌমত্ব বসবাস করতেছো, সেটা আর থাকবে না। ওকে, তার মানে তুমি বাংলাদেশে বসবাস করতেছো, কিন্তু বাংলাদেশের সঠিক ইতিহাস যদি তুমি না জানো, তাহলে তোমার পায়ের নিচে মাটি থাকবে না। ভুলভাল ইতিহাস যদি তোমাকে পড়ানো হয়, ওই যে মানে আগে যেটা যোগ করছিল আর কি, কি যেন বিশ্ব ও সমাজবিজ্ঞান না কি যেন একটা বইয়ে যোগ করছিল, তো ওই ধরনের ইতিহাস, ভুলভাল ইতিহাস যদি তুমি পড়ো, একটা জাতিরে ধ্বংস করে দেওয়ার জন্য তাকে ভুল ইতিহাস শেখানোটাই যথেষ্ট। এই যে আমাদের ভারতবর্ষে এই যে মুসলমানরা এত নির্যাতিত কেন? তারা যত হিন্দুরা বই লিখছে, হ্যাঁ, যত হিন্দুরা বই লিখছে, তার 90% হচ্ছে পুরাপুরি মুসলমানদের ইতিহাসকে বিকৃত করে। এই যে আওরঙ্গজেবের মতন একজন মানুষ, যে হচ্ছে ভারতবর্ষের ওরকম সোনালী যুগ আর কখনোই ছিল না। পুরা পৃথিবীর যেই জিডিপি ছিল, সেই জিডিপি ছিল হচ্ছে শুধুমাত্র ভারতবর্ষে। তো আওরঙ্গজেব তিনি একজন মুসলিম ছিলেন, এবং তিনি এমন জীবনযাপন করতেন, সারা এই যে ভারত, মানে হচ্ছে মহাভারত যেটাকে আমরা বলি, তোমার এই যে বাংলাদেশ, দিল্লি, মানে ভারত তখন সব সময় বড় ছিল। এর আগে কিন্তু মানে ভারত এত বড় ছিল না, এবং তারপরেও কখনো ভারত এত বড় ছিল না। এই সব মিলায় ওইদিকে হচ্ছে আফগানিস্তান, ওইদিকে পাকিস্তান, এইদিকে বাংলাদেশ, ঠিক আছে, এই পুরো অঞ্চল সে শাসন করত। কিন্তু সে জীবন চালাইতো কেমনে জানো? টুপি সেলাই করে আর কোরআন শরীফ লিখে। রাষ্ট্রের থেকে ভাতা নিত না, ওই টুপি বিক্রি করে আর কোরআন শরীফ লিখে সে তার জীবিকা চালাইতো।
কিন্তু সেই আওরঙ্গজেবের কবরে দেখবা যে কয়েকদিন আগে হামলা করছে। তারা বলছে যে ভারত থেকে আওরঙ্গজেবের কবরে বের করে দেওয়া উচিত, হিন্দুত্ববাদীরা। কি কারণে? তাদের যে ইতিহাসবিদরা আছে হিন্দুরা, তারা এই মুসলিম বিদ্বেষমূলক যত ইতিহাস সব তারা লিখছে। তো এর বিপরীতে মুসলিমরা খুবই সামান্য কিছু মানুষ কলম ধরছে, যেমন হচ্ছে গোলাম আহমদ মুর্তাজা, চেপে রাখা ইতিহাস। এই বইটা তোমরা, আমি মনে করি যে সবার পড়া উচিত। গোলাম আহমদ মুর্তাজার যে বইগুলো আছে, এই যে ভারতের মানে যারা ভারতের বিভিন্ন ভুলভাল ইতিহাস, উনি সবগুলারে খণ্ডন করছে। গোলাম আহমদ মুর্তাজার বই কেউ পড়ছো? আচ্ছা, এটা তোমাদের পড়া উচিত, চেপে রাখা ইতিহাস। বলো। তারপরে হচ্ছে ইতিহাসের ইতিহাস, ইতিহাস সম্রাট, ঠিক আছে, এই বইগুলা পড়বা। তো তার মানে তোমার যদি ইতিহাস না জানা থাকে, এটা মনে রাখতে হবে যে তোমার পায়ের নিচে মাটি থাকবে না, ঠিক আছে। এই যে মুসলমানদের যে করুণ পরিণতি, এইটার সবচাইতে বড় একটা কারণ হচ্ছে তাদের ইতিহাস তাদেরকে ভুলাই দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে সুলতান সুলেমানের মতন একজন মহান সম্রাটকে সেকুলাররা কেমনে, এই যে কি জন্য, তোমরা হয়তো সিরিজ টিরিজ দেখছো বা তোমাদের সামনে অনেক সময় আসছে, সুলতান সুলেমান নামক দীপ্ত টিভিতে একটা ইয়া হয়, দেখছো না? মানে সামনে অনেক সময় ক্লিপ আসে, দেখবা ওই হুররাম সুলতান, ঠিক আছে। তো এই হুররাম সুলতানের সাথে ওনার যে প্রেম কাহিনী, তারপরে এই নষ্টামি, এইগুলা দেখায়। কিন্তু উসমানীয় সাম্রাজ্যের যতগুলো সুলতান ছিল, সবচাইতে গ্রেট সুলতান ছিল হচ্ছে সুলতান সুলেমান। ওনাকে বলা হয় সুলেমান আল কানুনি, ঠিক আছে। তো সুলেমান আল কানুনি কেন বলা হয় জানো? কারণ হচ্ছে ওনার সময়ে নিয়ম কানুন এত চমৎকার ছিল, এত কঠোর নিয়ম কানুন ছিল, সব জায়গায় মানে পাই টু পাই নিয়ম, কোনো নিয়মের বাইরে কারোর যাওয়ার সুযোগ নাই, সব জায়গায় ইনসাফ। কিন্তু তারে এই সেকুলাররা ভিলেন বানাইছে। এখন কয়দিন আগে একটা দেখলাম সাক্ষাৎকার, তুরস্কে জিজ্ঞাসা করছে যে আসলে ইসের প্রতিষ্ঠাতাকে, মানে উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতাকে, মানে 100 জনের ভিতরে 99 জন জানে না যে আসলে উসমানীয় যে খেলাফত ছিল তার প্রতিষ্ঠাতাকে। তুরস্কে, তারা ওই দেশে বসবাস করে, কিন্তু তারা বলতে পারতেছে না তাদের শিশুরা। কারণ হচ্ছে ওই যে কামাল পাশা, কামাল আতাতুর্করা যখন শাসন করছে, তাদেরকে এমন ইতিহাস শিখাইছে, এমনভাবে তৈরি করছে যে তারা তাদের ইতিহাসই ভুলে গেছে। ওকে, আচ্ছা, আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাদেরকে মানে ইতিহাসের প্রতি একটা আগ্রহ তৈরি করার চেষ্টা করলাম, যাতে তোমাদের আগ্রহ তৈরি হয়। এখন আসো, তোমাদেরকে সংক্ষেপে কিছু বলি আজকে, বলে তারপরে আমরা ক্লাস শেষ করব। এটা হচ্ছে এই জন্য বললাম যাতে তোমাদের ইতিহাস পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হয়, ঠিক আছে। কারণ ইতিহাসটা জানা খুবই জরুরি। এই যে আমি ম্যাপটা আঁকছি, এই ম্যাপটা হচ্ছে আরবের ম্যাপ। মানে আমরা যে প্রথম অধ্যায়টা পড়ব, প্রথম অধ্যায়ে আছে কি, প্রাক ইসলামিক পটভূমি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। প্রাক ইসলামিক পটভূমি আর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। আচ্ছা, আমি তাড়াতাড়ি লিখতেছি, এই জন্য মানে বুঝে নিও, আমি তো বলেই দিচ্ছি। তো প্রাক ইসলামিক পটভূমি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের যে সময়টা, এটাকে আমরা বলতেছি কি, প্রাক ইসলামিক পটভূমি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মানে যতদিন তিনি মক্কায় ছিলেন, মদিনায় হিজরতের আগ পর্যন্ত, সেই সময়টাকে বলতেছি আমরা মাক্কি জীবন, ঠিক আছে। তো এখন এই প্রাক ইসলামিক পটভূমির সময়টা কি, যে আসলে ওই সময়ের ভৌগোলিক অবস্থাটা কি ছিল, তারপরে হচ্ছে ওই সময় আরবের সীমানা কি ছিল, আরবের অবস্থা কি ছিল, আরবের মানুষের জীবন কি ছিল, এই জিনিসগুলো আসলে বোঝাচ্ছে এই প্রাক ইসলামিক জীবনের পটভূমি। এখন তোমাদের যে প্রথম পরিচ্ছেদ আছে, সেই প্রথম পরিচ্ছেদে তোমাদেরকে কয়েকটা জিনিস পড়ানো হচ্ছে। সেটা হচ্ছে যে পবিত্র যে আরব ভূখণ্ড, এটা হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় জন্মগ্রহণ করছেন, ওইখানে ওহী নাজিল হয়েছে, সব কিছু, এই জন্য এটাকে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ইসলামের প্রাণকেন্দ্র বলা হয় আরবকে, প্রাণকেন্দ্র।
এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আরব এমন একটি সীমানায় অবস্থিত যেখানে 3টা মহাদেশের মিলন হয়েছে। কয়টা মহাদেশের? 3টা মহাদেশের। কি কি? 3টা মহাদেশের মিলন। এক হচ্ছে ইউরোপ, এটা নোট করে রাখো, ইউরোপ, এশিয়া, আর হচ্ছে আফ্রিকা। ঠিক আছে, এই যে যেই কোণাটা দেখতে পাচ্ছ, এই পশ্চিম, এটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে, পশ্চিম, এটা উত্তর। তো এই যে হচ্ছে উত্তর। কিভাবে লিখবো বুঝতে হ্যাঁ, কিভাবে লিখবো বুঝতে পারতেছি না, এটা সাজিয়ে কিভাবে লিখবো? হ্যাঁ, এইটা লেখো যে কি বলে, আরব দেশ এমন একটা জায়গায় অবস্থিত যেখানে 3টা মহাদেশের মিলন ঘটেছে। হ্যাঁ, মানে 3টা মহাদেশের এই জায়গাটায় একসাথে এসে মিলে গেছে, এটাকে বলা হয়। তাহলে এই যে যে কোণাটা দেখতে পাচ্ছ, এই জায়গা, এই যে মিশর, ঠিক আছে, মিশর, তারপরে এখানে হচ্ছে মরক্কো। তো এই যে যে এই দিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আফ্রিকা চলে আসছে। তো আফ্রিকা মহাদেশ এই জায়গায় এসে শেষ হয়ে গেছে। আর আরব দেশগুলো হচ্ছে এশিয়ার ভিতরে, তার মানে এই জায়গায় এশিয়া শেষ হয়ে গেছে। আর এই যে কোণা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে হচ্ছে তোমার স্পেন, এইগুলা শুরু হয়ে গেছে। তার মানে এই স্পেন টেস্পেন এইগুলা তো ইউরোপের ভিতরে। তো তার মানে এইখানে এসে মিলে গেছে ইউরোপ, এদিক দিয়ে এসে মিলছে হচ্ছে আফ্রিকা, আর এই দিক দিয়ে এসে মিলছে এশিয়া। তাহলে 3টা মহাদেশ এই আরবদের সীমান্তে এসে মিলে গেছে। তো এই জন্য আমরা বলবো হচ্ছে যে 3টি মহাদেশের মিলনস্থলে অবস্থিত এই আরব দেশ। 3টি মহাদেশের মিলনস্থলে অবস্থিত আরব দেশ কি কি? ইউরোপ, এশিয়া, আফ্রিকা। এই 3টি মহাদেশের মিলনস্থলে অবস্থিত। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে এই আরব দেশকে বা আরবের এই যে ভূমি, এটাকে বলা হয় হচ্ছে উম্মুল কোরা। এই আরব দেশের ভিতরে যে মক্কা নগরী, এই মক্কা নগরীকে বলা হয় হচ্ছে উম্মুল কোরা। কি কারণে? কারণ এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে আদি নগরী। আদি নগরী মানে হচ্ছে সবচাইতে প্রাচীন যেই নগরী, সেটাকে বলা হয় হচ্ছে উম্মুল কোরা। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই মানে এই যে যেই নগরী, এই নগরী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনদিরা উম্মুল কোরা, নাকি? হ্যাঁ, ওমান হাউলাহা, উম্মুল কোরা ওমান হাউলাহা। তো এই যে যে আয়াতটা, ওইখানে বলা হয়েছে যে আমি এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নগরীতে পাঠিয়েছি, যাতে করে তিনি ওই উম্মুল কোরা মানে মক্কা নগরীতে যারা বসবাস করেন তাদেরকে তিনি যাতে ভয় দেখাতে পারেন। তাহলে মক্কার অপর নাম হচ্ছে উম্মুল কোরা। উম্মুল কোরা। এখন তোমার একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে মক্কা নগরীর অপর নাম কি? ঠিক আছে, কয়েকটা নাম দেওয়া থাকবে, তাহলে তুমি সঠিক চিহ্ন দিবা উম্মুল কোরা। এটার আরেকটা নাম আছে, বলতে পারবা কেউ? মক্কার আরেকটা নাম আছে উম্মুল কোরা ছাড়া, কে বলতে পারবা? হ্যাঁ, বাক্কা। ধন্যবাদ। আয়াতটা কি বলতে পারবা? কোরআনে এই ব্যাপারে একটা আয়াত আছে না? ইন্না আউওয়ালা বাইতিয়া উদিয়া লিন্নাসি লিল্লাযী। হ্যাঁ হ্যাঁ, এই যে তা ওই আয়াতের ভিতরে এই বাক্কা শব্দটা আসছে। তো তাহলে আমরা মক্কা নগরীর 2টা নাম পাইলাম, একটা হচ্ছে কি উম্মুল কোরা, আর আরেকটা বাক্কা। ঠিক আছে, এবার আসো তাহলে আমরা এর যেই অবস্থানটা এটা দেখি, এটা পড়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব, এই ম্যাপটা পড়ে। স্যার উম্মুল কুরার অর্থ কি বলছিলেন? আদি নগরী, আদি নগরী। আর বাক্কা শব্দের অর্থ কি? বাক্কাকে কেন বাক্কা বলা হয়? এটা হচ্ছে উঁচু স্থান। ঠিক আছে, এই জন্য। আবার কাবা শব্দের অর্থ উঁচু স্থান। তো এখন এই যে আমরা এই ম্যাপটা পড়ি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে যে ম্যাপটা আমরা দেখতে পারতেছি, ওকে,
এই ম্যাপটার দিকে খেয়াল করো, এইটা হচ্ছে উত্তর দিক। এইখানে লেখা বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে? উত্তর, পশ্চিম। এই ম্যাপটা তুমি মাথার ভিতরে ঢুকাবা, ঠিক আছে? তাহলে তোমার মানে প্রথম অধ্যায়ের 3টা বা 4টা পরিচ্ছেদ থেকে যেই প্রশ্নই তোমাকে দিক তুমি উত্তর দিতে পারবা, শুধু এই ম্যাপটা মাথার ভিতরে তুমি ঢুকাবা। এটা হচ্ছে পূর্ব, এটা দক্ষিণ, দক্ষিণ, ঠিক আছে? এখন প্রশ্ন করা হলো তোমাকে যে আরব ভূখণ্ডের উত্তরে কি অবস্থিত, বা আরবের সীমানার উত্তরে কি আছে? কি আছে? সিরিয়া মরুভূমি। আচ্ছা, আরবের উত্তরে হচ্ছে সিরিয়া মরুভূমি। আর পশ্চিমে কি অবস্থিত মনে আছে কারোর, যারা ফ্রি ক্লাসে ছিলে? হ্যাঁ, লোহিত সাগর। আর পূর্বে কি অবস্থিত? না, এ তো গুলাই ফেলছো। সিরিয়া মরুভূমি তো উত্তরেই দিয়ে দিলাম, তাহলে আবার আসলো কোত্থেকে? পারস্য উপসাগর। আর দক্ষিণে? হ্যাঁ, ভারত মহাসাগর। তাহলে মরুভূমি হচ্ছে উত্তরে। মরুভূমি কোন জায়গায়? আরবের উত্তরে। আর 3টা দিকে হচ্ছে কি? সাগর। কোন কোন দিকে সাগর? পশ্চিম, দক্ষিণ আর পূর্ব, এই 3টা দিকে হচ্ছে সাগর। এবার আসো, আর এই যে ম্যাপ, এই আরব যেই জায়গাটা, এর ভিতরে আরো কিছু মরুভূমি আছে। যেমন এই যে উত্তরের যেই জায়গা, এটাকে বলা হয় আন-নুফুদ। আন-নুফুদ, এই যে উত্তরের এই জায়গাটুকুকে, এই জায়গাটা মরুভূমি। এইখানে লালচে বালি, কোনো শাকসবজি হয় না, কোনো কিছু হয় না। মরুভূমিতে তো কোনো গাছপালাই হয় না, শুধু খেজুর গাছ। তো এই জায়গাটার নাম হচ্ছে আন-নুফুদ। আর এই যে মাঝখানের যে জায়গাটা, এটাকে বলা হয় আদ-দাহনা। আদ-দাহনা, এটাও মরুভূমি। আর এই যে নিচের দিকে এসে, দক্ষিণের দিকে এসে মাঝখানে আরব আল খালি। হ্যাঁ, মারিয়াম কিছু বলবা নাকি? রুমা খাতুন কিছু বলবা? আচ্ছা, তোমার কথা কেটে কেটে আসতেছে, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। রুমা খাতুন, তোমার কথা শুনতে পারি নাই। হ্যাঁ, ওকে। তাহলে এই যে উপরে মরুভূমি, উপরের যে জায়গাটা, এটাকে বলা হয় আন-নুফুদ, এটা মরুভূমি। মাঝখানে আদ-দাহনা, এটা মরুভূমি। নিচের দিকে এসে আরব আল খালি, এটাও মরুভূমি, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কি? এই জায়গাটা হচ্ছে কি? হেজাজ, ঠিক আছে? এই যে মাঝখানের এই জায়গাটার নাম হচ্ছে হেজাজ। আর এই যে দক্ষিণ পশ্চিমের যে জায়গা, এটা হচ্ছে ইয়ামেন। আর এই যে এই পাশে যে জায়গাটা, এটা হচ্ছে ওমান, ঠিক আছে? ওমান, ঠিক আছে? আর হ্যাঁ, এটা আন-নুফুদ। এটা ও আদ-দাহনা, 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 ওই যে আলিফ লাম দাল হা নুন, তা এটা হচ্ছে আদ-দাহনা, বাংলায় লিখলে আদ-দাহনা, ঠিক আছে? তো এটা হচ্ছে হাজারা মাউত। আচ্ছা, এই যে মরুভূমির যে অঞ্চলটা, এটা হচ্ছে 600 মাইল। তাহলে পুরা আরবের ভিতরে, পুরা যে আরব, এই আরবের ভিতরে তোমার মরুভূমির যে অংশ, সেটা হচ্ছে 600 মাইল। তো ভৌগোলিক পরিচিতির দিক থেকে আমরা আরব, বলো কোনটা?
হেজাজ, হেজাজ। এটা হচ্ছে হেজাজ। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে আমরা এই মাঝখানে আমরা পাইলাম হচ্ছে মরুভূমি, ঠিক আছে। আর হচ্ছে এই যে যে পাশ দিয়ে যে হেজাজ, ইয়ামেন, হাজারামাউত, ওমান, এইগুলা হচ্ছে কিসের পাশ দিয়ে? সমুদ্রের পাশ দিয়ে না এগুলা সব? লোহিত সাগরের পাশে, ভারত উপমহাসাগরের পাশে, তারপরে পারস্য উপরের সাগরের পাশে। তো যেই জায়গায় পানি পাওয়া যায় সেই জায়গায় উর্বর হয় না, গাছপালা হয় না। তো তার মানে এই জায়গায় এই যে সাগরের পাড়ে যে অঞ্চলগুলো আছে এইগুলা হচ্ছে তোমার উর্বর জমি, ঠিক আছে। তাহলে এই যে হেজাজ, ইয়ামেন, হাজারামাউত, ওমান, এইগুলা সাগরের পাড়ে হওয়ার কারণে এইগুলা উর্বর। আর এই যে আন্নুফুদ, আদাহনা, তারপরে আরব আল খালি, এই যে মাঝখানের যে জায়গাগুলা, এগুলা হচ্ছে মরুভূমির জায়গা। আর এই যে হেজাজ এবং এই যে মাঝখানের যে অঞ্চল, এই জায়গাতে অনেকগুলা পাহাড় পর্বত আছে, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে উহুদ পাহাড়, হ্যাঁ, তারপরে আরও যে পাহাড়গুলো সব হচ্ছে আরবের এই মধ্যম অঞ্চলে। এই পাহাড়গুলো প্রায় তোমার ৬,০০০ থেকে ৪,০০০ ফিট উঁচু। পাহাড়গুলো প্রায় হচ্ছে তোমার ৪,০০০ থেকে ৬,০০০ ফুট উঁচু। এই পাহাড়গুলো তাহলে আমরা মধ্যম অঞ্চলে পাইলাম। আবার আরবের যে বড় বড় নামকরা শহর সেইগুলোও এই মধ্যম অঞ্চলে অবস্থিত। যেমন মনে করো তোমার হচ্ছে মক্কা, মদিনা, তারপরে হচ্ছে তায়েফ। তো এই যে যে মানে প্রখ্যাত যেই শহরগুলা, এগুলো সব কোন জায়গায়? এই মধ্যম অঞ্চলে অবস্থিত, এই হেজাজের এই মধ্যম অঞ্চলে অবস্থিত। তো মক্কা, মদিনা, তায়েফ, এই সবগুলা মধ্যম অঞ্চলে আমাদের অবস্থিত হচ্ছে। তাহলে আমরা ভৌগোলিক দিক থেকে, ভৌগোলিক পরিচিতির দিক থেকে আমরা আরবকে 3 ভাগে ভাগ করতে পারি। থেকে এটা লিখে নাও, আরবকে 3 ভাগে ভাগ করতে পারি। কি কি 3 ভাগে কি কি ভাগ করতে পারি? স্যার দেখা যাচ্ছে না স্যার, ক্যামেরা পরিস্থিতি চলে গেছে। আছে ক্যামেরার ভিতরে? জি না স্যার, অল্প একটু। আচ্ছা, আমি মুখে যেটা বললাম ওইটা লিখে নাও, যে ভৌগোলিক দিক থেকে আরবকে 3 ভাগে ভাগ করতে পারি। এবার আসি ক্যামেরাতে। দিক থেকে 3 ভাগে ভাগ করতে পারি। কি 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 অঞ্চলে আমরা ভাগ করতে পারি বলো? কি কি অঞ্চলে ভাগ করতে পারি? একটা হচ্ছে মরু অঞ্চল, মরু অঞ্চল। 2, পার্বত্য অঞ্চল। হ্যাঁ, পার্বত্য অঞ্চল। পার্বত্য অঞ্চল। আর 3 উর্বর অঞ্চল। কি তাইলে কি আর মুখস্থ করার দরকার আছে? তুমি ম্যাপ বুঝলেই তো বুঝতেছো যে তাইলে আমরা কয়টা ভাগে ভাগ করব। এরপরে তুমি মানে প্রশ্ন লেখার সময় বিস্তারিত বলবা, এই যে তুমি 3টা ভাগ করছো, হ্যাঁ, তোমার প্রশ্নে আসলো যে ভৌগোলিক দিক থেকে আরবকে কয় ভাগে ভাগ করব, তখন তুমি লিখবা আমি 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মরু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উর্বর অঞ্চল। মরু অঞ্চল কোন কোন জায়গায় অবস্থিত? এবার তুমি বিস্তারিত লিখবা যে মরু অঞ্চল হচ্ছে আরবের মাঝখানের দিক, যেমন আন্নুফুদ, তারপরে মাঝের লম্বা একটা জায়গা ওটা হচ্ছে আদাহনা, তারপরে দক্ষিণ দিকে এসে আরব আল খালি, এই জায়গাটা হচ্ছে মরুভূমি অঞ্চল। এই জায়গাগুলোতে তেমন কোনো গাছপালা জন্ম হয় না, তারপরে হচ্ছে ফসল ফলাদি তেমন কিছু ফলে না। এইখানে মূল হচ্ছে খেজুর গাছ জন্মায়, এই খেজুরের মানে খেজুর টেজুর খেয়ে এইগুলা মানুষ বেঁচে থাকে, ঠিক আছে। তারপরে পার্বত্য অঞ্চল, এটা কোন জায়গায় অবস্থিত? এই আরবের মাঝখানেই পার্বত্য অঞ্চল অবস্থিত। এই পর্বতগুলো প্রায় 4,000 থেকে 6,000 ফিট উঁচু হয়ে থাকে। এইখানে আরবের বিভিন্ন নামকরা পর্বত আছে, যেমন হচ্ছে উহুদ পাহাড়, তারপর আরও কয়েকটা পাহাড়ের নাম দিবা। তারপরে হচ্ছে এইখানে এই মধ্যম অঞ্চলটাতে আরও কয়েকটা শহর অবস্থিত, যেমন মক্কা, মদিনা,
তায়েফের মতন শহর অবস্থিত। আর আরবের উর্বর যে অঞ্চল সেগুলো হচ্ছে সমুদ্রের পৃষ্ঠের বা সমুদ্রের উপকূলে অবস্থিত। যেমন আমরা বলতে পারি পশ্চিমে হচ্ছে লোহিত সাগরের পাশে হেজাজ, দক্ষিণে হচ্ছে হাজারামাউত, তারপরে ইয়ামিন, ওমান, এগুলো হচ্ছে ভারত মহাসাগরের কাছে। আর পারস্য উপসাগরের পাড়ে যে হচ্ছে এই জায়গার নামটা সানায়। তো ওই যে আছে না সানা থেকে হাজারামাউত পর্যন্ত, তো এই জায়গাগুলো এখানে অবস্থিত। তো যেহেতু এই জায়গাগুলো উর্বর, সুতরাং এখানে অনেক ফল ফলাদি উৎপন্ন হয়। যেমন এইখানে হচ্ছে গম, তারপরে হচ্ছে যব, তারপরে শাকসবজি, তারপরে হচ্ছে ধান, এই জিনিসগুলো সব ইয়ামান তারপরে ওমান এই দেশগুলোতে উৎপন্ন হয়। কি লেখা যাবে উত্তর? কি কঠিন মনে হচ্ছে? আর যদি পারো তাহলে এই ম্যাপটাও এঁকে দিবা যদি সময় থাকে, ঠিক আছে? আর সময় না থাকলে আঁকার দরকার নেই। আচ্ছা, তাহলে এই যে যেটা আমরা পড়লাম এখন, এই যে যে জায়গাগুলো সম্পর্কে জানলাম, এখন এইটা আমরা প্রায় হচ্ছে কয়টা পরিচ্ছেদ পড়ে ফেলছি দেখি। প্রথম পরিচ্ছেদ চলে আসছে, তারপরে যে ভৌগোলিক পরিচিতি চলে আসছে, তারপরে হচ্ছে এই যে আরব উপদ্বীপের বৈশিষ্ট্য, এগুলাও এই যে এর ভিতর চলে আসছে, যে ফসল ফলাদি প্রাকৃতিক সম্পদ, এগুলো এর ভিতরে চলে আসছে। এরপরে আছে তোমার আরব জাতি সম্পর্কে আছে, আরব জাতি সম্পর্কে। ওকে, প্রায় হচ্ছে 1 ঘন্টা হয়েছে। আচ্ছা, 11টা পর্যন্ত কি ক্লাস নিব না শেষ করে দিব বলো? কি বলো, শেষ করে দিব নাকি? দিদার ইলাহি কি শেষ করে দিব নাকি 11টা পর্যন্ত? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে করব, এই যে আরবের যে জাতি, এটা নিয়ে আলোচনা করব। ওকে, এখন আরবের জাতি নিয়ে চলো আমরা কথা বলি। এখন আরবের জাতিকে আমরা প্রথমত 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আল বাকিয়া, আর একটা হচ্ছে বাইদা, ঠিক আছে? আরব জাতি 2টা ভাগে ভাগ করব, আল বাকিয়া, বাইদা, আর একটা হচ্ছে আল বাকিয়া, ঠিক আছে? বাংলায় কি আবার লিখে দেওয়া লাগবে? আশা করি লেখা লাগবে না। বাইদা, আচ্ছা ঠিক আছে, বাইদা, এই যে বাইদা, আর একটা হচ্ছে বাকিয়া, ওই সাইডে লিখি। আচ্ছা, আমি এই যে যেভাবে পড়াচ্ছি ম্যাপটা এঁকে বা এই যে ছক করে তুমি খাতায় এইভাবে এঁকে রাখবা। প্রথমে এইভাবে আগে বোঝার চেষ্টা করবা জিনিস কি কি স্যার পড়াইছে, তারপরে তুমি বইটা রিডিং করে পড়ে ফেলবা একবারে, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে ওই বই রিডিং ধরে ধরে পড়াই তাহলে আমার আর ক্লাস নেওয়ার দরকার কি? তুমি তো নিজে ওইটা পড়তে পারো। তো আমি এইভাবে পড়াচ্ছি কি কারণে? যাতে তোমার সহজ হয়, মাথার ভিতরে যাতে ঢুকে যায়, তোমার মুখস্থ করা যাতে না লাগে। এই জিনিসগুলা বুঝে তারপরে একবার রিডিং পড়বা, নিজের মতন করে নোট করবা। তোমার পরীক্ষায় কারোর কাছে শোনারও প্রয়োজন নাই, আর নকল করা তো অনেক দূরের কথা। তুমি দেখবা যে লিখেই শেষ করতে পারতেছো না, আরেকজনের কাছে কি শুনবা? কথা বলার কোনো টাইমই নাই, মানে নিজের মতন বানাই লিখবা শুধু এই ইনফরমেশনগুলো নিয়ে। তাহলে আরব জাতি হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে বাইদা আর একটা হচ্ছে বাকিয়া। বাইদা কারা? বাইদা হচ্ছে আদ সামুদ, আদ জাতি, সামুদ জাতি, তারপরে হচ্ছে তামাস জাতি, জাসিদ, এরকম আরো যত পুরাতন জাতি,
যাদের সম্পর্কে আমরা জানি না কিংবা যাদের সম্পর্কে আমরা জেনেছি যে তাদের অস্তিত্ব আল্লাহ একেবারে ধ্বংস করে দিছে, যেমন লূত আলাইহিসসালামের বংশধর, ঠিক আছে? তো এরকম যাদের মানে আরবদের যেসব জাতিগুলোকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিছে, যাদের কোনো আর পরবর্তী প্রজন্ম নাই, তাদেরকে বলা হয় হচ্ছে আল বাইদা। আর এইগুলার ধ্বংস হওয়ার পরে পরবর্তীতে যেই জাতিগুলো গড়ে উঠছে, ঠিক আছে, এই বাইদা বিলুপ্তি হওয়ার মাধ্যমে পরবর্তীতে যেই জাতি গড়ে উঠছে তাদেরকে বলা হয় বাকিয়া। বাইদা বিলুপ্তির, তার মধ্যে পড়াগুলো কি বুঝলেন? হ্যাঁ এখানটা তেমন বুঝতে পারিনি। বল। তার মধ্যে পড়ে দুইটা বুঝলেন যে ওইগুলা কি? এটা হচ্ছে তামাস, আর এটা হচ্ছে জাসিদ। বাইদা জাতি বিলুপ্তির মাধ্যমে আরবে যে সকল জাতি গড়ে উঠেছে তাদের আল বাকিয়া বলে, ঠিক আছে? এটা লিখে নাও, একদম সহজ। এইগুলা হচ্ছে যে সব জাতি একেবারে ধ্বংস হয়ে গেছে তাদেরকে বলে বাইদা। আর এই বাইদা ধ্বংস হয়ে যাওয়ার পরে আরবে যে সকল জাতি গড়ে উঠছে তাদেরকে বলা হয় হচ্ছে আল বাকিয়া, ঠিক আছে? এখন এই জাতিগুলা যেহেতু একেবারেই ধ্বংস হয়ে গেছে, সুতরাং এইটা নিয়ে কি আর কথা বলার দরকার আছে, বা এইটা নিয়ে কি আর কথা বলার কোনো প্রয়োজন আছে? নাই, কারণ এদের তো কোনো প্রজন্মই নাই, কোনো বংশধরই নাই। তাহলে এইটা নিয়ে আমি কি আলোচনা করব? তার মানে এরা বাদ, এরা বাদ, এগুলা বাদ, বাইদা বাদ। এবার আমাদের যেহেতু এই বাকিয়া এখনো রয়ে গেছে পৃথিবীতে, এদেরই বংশধররা বসবাস করতেছে, সুতরাং আমাদের আলোচনা হবে এই বাকিয়া নিয়ে, ঠিক আছে? এই বাকিয়া নিয়ে আমরা আলোচনা করব। এই বাকিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। আচ্ছা, একটা হচ্ছে আরবে আরিবা, আরিবা বা এটাকে বলা হয় আরবে আরিবা। আর আরেকটা হচ্ছে মুস্তারিবা, মুস্তারিবা, ঠিক আছে? তাহলে বাকিয়া আবার দুই প্রকার, একটা হচ্ছে আরবে আরিবা আর আরেকটা হচ্ছে মুস্তারিবা, ঠিক আছে? তাহলে আমরা কয়টা প্রকার পাইলাম? প্রথমে পাইলাম হচ্ছে বাইদা, তারপরে বাকিয়া। বাইদা আবার দুই প্রকার, আরবে আরিবা, আরবে মুস্তারিবা। এখন আরবে আরিবা আর কাকে বলে আর আরবে মুস্তারিবা কাকে বলে? নিচেই কত দূর গেলে দেখা যায় এটা আমাকে বললো, যদি না দেখা যায়। আচ্ছা, এইটা তো তোমরা মোটামুটি লিখে নিছো না? মুছে ফেলবো তাহলে, মুছে দিলাম। দুই প্রকার বুঝলেন ওইগুলা বুঝতে পারছি না। কোনটা? এটা আর আরবে আরিবা, আর ঐরস্যি বয়াকার আরিবা, আর আরেকটা হচ্ছে মুস্তারিবা। বুঝছো? ওকে, এখন এই আরিবা কাকে বলে আর মুস্তারিবা কাকে বলে? আরিবা হচ্ছে যারা কাহতানের বংশধর। আচ্ছা, এই জায়গা আমি লিখতেছি এটার বৈশিষ্ট্য, ঠিক আছে? একটা হচ্ছে যারা কাহতানের বংশধর, কাহতানের বংশধর, তাদেরকে আরো। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা ইয়ামানে বসবাস করে, ইয়ামানে বসবাস করত। হ্যাঁ, এদের বসবাস ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, কাহতান হচ্ছে একজন ব্যক্তির নাম, যে তাহলে আমার আর একটু আগে থেকে আলোচনা করতে হবে, আর ওটা করবো, আমি লাস্টে করব। কাহতান হচ্ছে একজন ব্যক্তির নাম, মানে আরবদের একজন পূর্বপুরুষের নাম, ঠিক আছে? তো তার থেকে যেই বংশধররা তৈরি হয়েছে তাদেরকে বলা হয় হচ্ছে কাহতানি বা আরবে আরিবা, এবং এদের রক্তটা হচ্ছে একদম বিশুদ্ধ। বিশুদ্ধ, মানে এদের ভিতরে আরবের রক্ত ছাড়া অন্য কোনো কিছু নাই, পুরাটাই হচ্ছে আরব, ঠিক
ঠিক আছে, একদম খাঁটি আরব, এই জন্য বলা হয় এদের রক্ত হচ্ছে একেবারে বিশুদ্ধ। তারপরে রা- কিছু বলবো না, আপনার লেখাগুলো তেমন বুঝতে পারি না। পেঁচায় লিখতেছি তো এই জন্য। আচ্ছা আমি তাহলে আস্তে আস্তে লিখবো। ওকে, তা আমি যেটা মুখ দিয়ে বলতেছি এটা তুমি লিখে ফেলো, ঠিক আছে? কাহতানের বংশোদ্ভূতের পরাজিত লিখছেন এটা। হ্যাঁ, এবং এরা এরা ইয়ামানে বসবাস করত। ওই যে আমরা যে ম্যাপটা দেখালাম না, ওই ম্যাপের এই যে আমরা দেখাইছিলাম যে দক্ষিণ দিকে কোনা ইয়ামান, মনে আছে? জি। হ্যাঁ, ওই ইয়ামানে হচ্ছে এরা বসবাস করত। মানে ওই জায়গায় যেহেতু পানি ছিল, তো সুতরাং মানুষ এই পানি রেখে মরুভূমিতে কেন যাইবে, ওই জায়গায় ফল ফলাদি শাকসবজি যেহেতু হতো, এই জন্য ওরা ইয়ামানে বসবাস করত। 3 নম্বর হচ্ছে এদের রক্ত বিশুদ্ধ, মানে এদের সাথে অনারবদের কোনো রক্তের মিশ্রণ ছিল না, একদম খাঁটি আরবি এরা, ঠিক আছে, এদের রক্ত বিশুদ্ধ। আর 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন এই কাহতানিরা, এটা কি নিচেই চলে যাচ্ছে ভিডিওর, মনে হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, নিচেই চলে গেছে মনে হয়। তখন কাহতানিরা স্বাগতম জানাই। আচ্ছা, ওইটাও বাইরে চলে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষেপে লিখে দিলাম। তাহলে আমি যেটা বলতেছি ওটা লেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানায় কাহতানিরা। লিখছো? তাহলে আমি মুছে দিব পুরোটা। হ্যাঁ স্যার লিখেছেন। ওকে, আচ্ছা এই জায়গায় তো জায়গা আছে, এইটা লিখি মুস্তারিবা। এই যে এখানে টেনে নিয়ে আসলাম, ঠিক আছে, এই জায়গায় মনে হয় একটু জায়গা পাবো। মুস্তারিবা, মুস্তারিবা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এর বংশধর, ঠিক আছে। মুস্তারিবা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে, আচ্ছা তোমরা একটু বিস্তারিত লিখে নিও, আমি সংক্ষেপে লিখতেছি। প্রতিষ্ঠাতার নাম আদনান, এজন্য এদেরকে আদনানি ও বলা হয়। এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা বুঝছো, ইসমাইল আলাইহিসসালামের বংশধর, কিন্তু এই বংশের প্রতিষ্ঠাতা, এই মুস্তারিবা বংশের মূল প্রতিষ্ঠাতা হচ্ছে আদনান। এজন্য এদেরকে কি বলে? আদনানি বলা হয়। হ্যাঁ, এজন্য এদেরকে বলা হয় হচ্ছে আদনানি, ঠিক আছে। এবং আচ্ছা, আবার এদের একজন পূর্বপুরুষ ছিল হচ্ছে মুদার, ঠিক আছে, আদনান, আর একজন ছিল মুদার, তো তার দিকে নিসবত করে অনেক সময় এদেরকে মুদারিও বলা হয়। তো আচ্ছা, এইটা না লিখলেও চলবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা আরবে আরিবা এর এই 4টা বৈশিষ্ট্য লিখলাম, আর মুস্তারিবা এর 2টা বৈশিষ্ট্য লিখলাম। তাহলে আরবে আরিবা কারা আর মুস্তারিবা কারা? এদের রক্তের ভিতরে ভেজাল আছে, এটা লিখে দিই। এদের রক্তে ভেজাল না লিখি, অন্যদের মিশ্রণ আছে, মিশ্রণ আছে। হ্যাঁ, অনরবিদের রক্তের মিশ্রণ আছে এদের ভিতরে, ঠিক আছে। একদম খাঁটি খাঁটি আরব না, খাঁটি আরবি রক্ত না এদের ভিতরে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা 3টা বৈশিষ্ট্য, এটা 3টা। এবার কাকে ধরবো দেখি, কাকে ধরা যায়? আরাফাত আহমেদ বলো। তাহলে স্যার কে? হ্যাঁ বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইসমাঈল আলাইহিস সালামের বংশধর না? হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল সাল্লামের বংশধর। এবং কুরাইশ, আরেকটা লেখো, কুরাইশ বংশ, এদের থেকে কুরাইশ বংশের উৎপত্তি।
তাহলে তো ঝামেলা। আচ্ছা ওইটা তোমরা লিখে নাও, যেহেতু ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। এদের থেকে কুরাইশ বংশের উৎপত্তি। লেখা হয়েছে? লেখা হইলে বলো, আমি একটু পানি খেয়ে নিই। হয়েছে লেখা? ওকে। কেউ লিখতে বাকি আছো? নয়তো মুছে দিলাম। কেউ বাকি নেই? দিদার, ইলাহি, মুছে দিলাম তাহলে। না, এরা কথা বলে না। কথা না বললে বুঝবো কেন? হ্যাঁ, ওকে। এবার দেখি কাকে ধরি। আরাফাত আহমেদ, মাইক অন করো। হ্যাঁ, এবার বলো যে আরবরা মানে কয়টা ভাগে বিভক্ত? হ্যাঁ, কি কি? হুম, হ্যাঁ। এরপরে হচ্ছে কে বলবে? রুমা খানম, মাইক অন করো। রুমা খানম। হ্যাঁ, বাইদা। জি স্যার। বাইদা। হ্যাঁ, বাইদা কারা আর বাকিয়া কারা বলো? বাইদা হলো কাহাতানের বংশধর, যারা হ্যাঁ রে, না না খাসিয়া না না, এতক্ষণ ধরে কি পড়ালাম, তাহলে তো আমার সব শেষ হয়ে গেল পড়ানো। হ্যাঁ, বাইদা হচ্ছে যারা ধ্বংস হয়ে গেছে একেবারে, ঠিক আছে? আজ হ্যাঁ, যাদের আর অস্তিত্ব নাই তারা হচ্ছে বাইদা। আর বাকিয়া? আর বাকি হলো বাইদা ধ্বংসের পরে যে পরবর্তী গোত্র তারা। হ্যাঁ, এরপরে কে বলবে? উম্মে মাইমুন। হুম। বাকিয়া কয় প্রকার? হুম, হ্যাঁ, কি কি? হুম, আর মুস্তারিবা। ওকে। তারপরে আর কে বলবে? আহ, নাদিম, নাদিম শরীফ, আরবে আরিবায়ের বৈশিষ্ট্য বলো। হুম, আরবে আরিবায়ের বৈশিষ্ট্য। কাহতানের বংশধর, যারা কাহতানের বংশধর, হুম, তার ওনারা ইয়ামানে বসবাস করে। হুম, এদের রক্ত বিশুদ্ধ, একদম বিশুদ্ধ খাঁটি। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন কাহতানিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানায়। হ্যাঁ। এই যে যে কাহতানিরা স্বাগতম জানাই, এই কথাটাও তোমরা লিখে নাও ওইখানে, যে মূলত তো কাহতানিরা, এখন কাহতানিদের অনেক বাচ্চা কাচ্চা, তারপরে হচ্ছে পঙ্গপাল তৈরি হয়েছে না আস্তে আস্তে। এক বংশের থেকে অনেক বংশ তৈরি হয়, তাই এত হাজার বছর আগে ছিল হচ্ছে কাহতানি, তার থেকে তো অনেক বংশ হয়েছে। তো মক্কায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়েছিল, তারা আসলে কোন বংশ ছিল? মানে কাহতানি ঠিক আছে, কিন্তু তারা আসলে কোন বংশ ছিল? আওস এবং খাজরাজ। খাজরাজ, ঠিক আছে? এটা লিখে নাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় যারা স্বাগত জানায় তারা হচ্ছে কাহতানিদের উত্তরসূরি, এই আউস এবং খাজরাজ গোত্র। এটা মনে হয় তোমাদের বইতে নাই, সম্ভবত নাও থাকতে পারে। তাহলে হ্যাঁ, হুম, ও মক্কায় বলছি তাই না? আচ্ছা, সরি। তাহলে ওই তো মানে মদিনায় আর কি, আউস এবং খাজরাজ মদিনায়। ঠিক আছে, লিখছো? এবার নেহা মারিয়াম, তুমি ওই যে আরবে আরিবা আর একটা ছিল হ্যাঁ,
নাদিম শরীফ। মক্কা মদিনায় ভুল বলতে। ও মানে আমি মনে হয়, হ্যাঁ আমি মনে হয় ভুলে মানে ওই মদিনায় বলতে যে মক্কা বলছি, যে আউস এবং খাজরাজ মক্কায় স্বাগত জানাইছে, এটা ভুল হয়ে গেছে, মানে মদিনায়। ঠিক আছে, হ্যাঁ নেহা মারিয়াম এবার মুস্তারিবা গোত্রের বৈশিষ্ট্যগুলো বলো। তারা ছিলেন ইসমাইল আলাইহিস সালামের বংশধর হুম এবং প্রতিষ্ঠাতার নাম আদনান, হুম এজন্য এদেরকে আদনানি বলা হয়। হ্যাঁ এদের রক্তে অনারবদের অংশ ছিল। ছিল, হ্যাঁ ছিল। তারপরে এদের থেকে কুরাইশ বংশের উৎপত্তি। হ্যাঁ আবার আদনানি বলা হয়, ঠিক আছে। আর একটা দিকেও এদেরকে নেসবত করে আরেকটা কি বলা হয় আদনানির সাথে, ওটাও বলছি কিন্তু। কে বলবে এটা, কি বলছিলাম? গালিব বলো। জি স্যার। ওদেরকে ওই যে আদনানি বলা হয় বলছিলাম না, যেহেতু আদনান হচ্ছে এদের প্রতিষ্ঠাতা, এজন্য এদেরকে বলে আদনানি। কিন্তু আদনানি ছাড়াও আরেকটা নামেও এদেরকে ডাকা হয়, কি সেই নাম? মুদারি। এদের একজন পূর্বপুরুষ ছিল হচ্ছে মুদার, ঠিক আছে। তো তার দিকে নিসবত করে অনেক সময় মুদারি বলা হয়, ঠিক আছে। এখন আচ্ছা হ্যাঁ বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যে নেসাব নাম আছে, এগুলোর মধ্যে ওদের নাম আছে। হ্যাঁ হ্যাঁ, তা এটা তো থাকবেই, কারণ ওই যে আমরা বলছি না ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর, তো সুতরাং ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত যাইতে গেলে তো থাকতেই হবে, না হলে হবে কেমনে? ঠিক আছে, এবার আসো আপনি একটা মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বাগত জানায় হুম তাদের কি আরো কি পুত্র এটা যেন আউস এবং খাজরাজ। আউস এবং খাজরাজ ওরা কাহতানিদেরই বংশধর, ঠিক আছে। কাহতানিদের তৎকালীন সময়ের বংশধর ছিল হচ্ছে আউস এবং খাজরাজ, তারা স্বাগত জানিয়েছিল। এবার আরেকটু আলোচনা করে শেষ করব, ঠিক আছে। একটা তো আমরা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, একটা হচ্ছে বাইদা আর একটা হচ্ছে বাকিয়া। তা বাইদা শেষ হয়ে গেছে আমরা বলছিলাম না, তাই তো? আচ্ছা, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যখন হইল, কি বলে, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যখন প্লাবন হলো, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে কেউ মানলো না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলো যে রব্বি লা তাদার আল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এই দোয়া করছিল না, মানে হচ্ছে আল্লাহ তুমি একজনেরও ছাড়ো না, সবগুলার একদম ধ্বংস করে দাও। তারপরে নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের যখন প্লাবন হয়েছে, হওয়ার পরে আরবের সব একদম শেষ হয়ে গেছে না, কি বলো? হ্যাঁ, তারপরে তাইলে তো কেউই আর থাকার কথা না, তাই না? একদম সব শেষ হয়ে গেল। হ্যাঁ, তো বাইদা মনে করো যে একদম শেষ হয়ে গেছে। এখন পরবর্তী যেই গোত্রগুলো গড়ে উঠছে সবাই কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের থেকে, ঠিক আছে। পরবর্তী যত জাতি আমরা দেখি, আফ্রিকান বলো, তারপরে মিশরি, আরব, গ্রিক, তারপরে এই যে যাদেরকে যত জাতি দেখি, এশিয়ান। হ্যাঁ নাদিম কি হ্যাঁ, ওরা প্লাবনের আগেই শেষ হয়ে গেছে। আবার কিছু প্লাবনের পরেও হইতে পারে, এমন আরব যারা মাঝখানে ওইসব জাতি ছিল, কিন্তু আল্লাহ একদম তাদেরকে গোড়া সহ সব ধ্বংস করে ফেলছে, এটা নূহ আলাইহিস সালামের পরেও হইতে পারে। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায়, তারা কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময়ের, ঠিক আছে। তো সুতরাং ওদেরকে একদম সমূলে ধ্বংস করে দিছে। তো তার মানে যেইগুলার হচ্ছে একবারে সমূলে ধ্বংস করছে, যাদের আর কোনো বংশই নাই পৃথিবীতে, সেইগুলোরে মূলত বাইদা বলে, বুঝছো? তো এখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর বংশধর। তার মানে পৃথিবীতে আমরা যত মানুষ দেখি তার হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর থেকে আসার কথা। কারণ নূহ আলাইহিস সালামের প্লাবনে সব যখন শেষ হয়ে গেল, পরবর্তীতে পৃথিবীতে এই যে যত জাতি, এগুলা কোথা থেকে আসছে?
ইতিহাসবিদরা বলছে মূলত এগুলো আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের থেকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় সন্তান ছিল কেউ বলতে পারবা? জি স্যার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, 4 জন সন্তান ছিল। কি কি? হাম, সাম, ইয়াসেফ, কেনান। ঠিক আছে, হাম, সাম, ইয়াসেফ আর হচ্ছে কেনান। ওকে, এখন কোরআনে আসছে না যে কেনানি সম্প্রদায়। কেনানি, না এই কেনানি আর সেই কেনানি এক না, ওটা আমি বলবো, দাঁড়াও। আচ্ছা, ইতিহাস তো শুধু পড়াইতেই মজা লাগে, ঠিক আছে, মনে হয় যে শুধু ক্লাস নেই। তো এখন এই যে যে 4টা হাম, সাম, ইয়াসেফ আর হচ্ছে কেনান, এখন এই কিনান কিন্তু মারা গেছে। ওই যে কোরআন শরীফে আছে না, আল্লাহ তাআলা বলছে যে লাইসা মিন আহলিক, যে নূহ আলাইহিস সালাম বলছিল আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে, সে তো আমার পরিবারের অংশ। তখন কি বলছে যে সে তোমার পরিবারের অংশ না, তার মানে এই কিনান শেষ, ডেড হয়ে গেছে পুরাই, খালাস, ইন্তাহাল কালাম। তো তার মানে কিনান চলে গেছে, ও বাদ, সেই বাইদাদের মতন। তার মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় ছিল কয়জন? 3 জন, হাম, সাম আর হচ্ছে ইয়াসেফ, তাই না? এই 3 জন হচ্ছে জি। নৌকায় বেঁচে থাকলো। এখন ইতিহাসবিদরা বলছে, হ্যাঁ বলো, স্যার ইমান আনছিল না। কে? এই যে হাম, হ্যাঁ হ্যাঁ, হাম, সাম, ইয়াসেফ এরা 3 জনই ঈমান আনছিল, এই কারণেই তো নৌকায় উঠতে পারছে। আর কেনান কিন্তু মানে ঈমান আনে নাই, এই জন্য নৌকায় উঠতে পারে নাই। মাঝখানে অনেক ইতিহাস, ওইগুলো আর না বলি, এবার আমরা সংক্ষেপে শেষ করে দেই। হাম, হাম হচ্ছে আফ্রিকা, আফ্রিকা, মিশর, লেভান্ত, এই যে যে অঞ্চলগুলো, আর এটা কি লিখলাম, মানে হাম চলে যায় হচ্ছে আফ্রিকার অঞ্চলে, ঠিক আছে, আফ্রিকা, মিশর, এই যে আমরা যে ওই যে ম্যাপটা আঁকছিলাম, দেখাইছিলাম না যে এই কোনা দিয়ে যে হচ্ছে আফ্রিকা, তো এই অঞ্চলে চলে আসে হচ্ছে হাম। তো সুতরাং আফ্রিকান যেই জাতি এটা হচ্ছে হামের বংশধর, ঠিক আছে, হামের থেকে আফ্রিকান জাতির উৎপত্তি হয়েছে। আর সাম হচ্ছে আরব, আরব এবং সেমেটিক, ঠিক আছে, আরব এবং সেমেটিক যে জাতি সেটার থেকে হচ্ছে সাম। আর ইয়াসেফ, সেমেটিক হচ্ছে তোমার যারা ইরাক, যেই অঞ্চল, ইরাক, তারপরে হচ্ছে এই যে সিরিয়া, তারপরে হচ্ছে ফিলিস্তিন, এই যে যে অঞ্চলটা, এটা হচ্ছে সেমেটিক জাতি। আচ্ছা, সেমেটিকের অনেক ব্যাপক ব্যাখ্যা আছে, আমরা যখন ওই যে সভ্যতা সমূহ নিয়ে আলোচনা করব তখন আমরা সেমেটিক আলোচনা করব। তো এটা মনে রাখো যে আরব এবং এই সেমেটিক যে জাতি তাদের উৎপত্তি হয়েছে হচ্ছে সাম থেকে। আর ইয়াসাফ হচ্ছে গ্রিক, তারপরে রোমান, মঙ্গল, এশিয়ান, ঠিক আছে। তো এই যে যে জাতি আমরা, ঠিক আছে, আমরা হচ্ছে এই ইয়াসেফের বংশধর। এই গ্রিকরা, রোমানরা, মঙ্গলরা এই সব ইয়াসেফের বংশধর। আরবরা সামের বংশধর, আর আফ্রিকান, মিশর, লেভান্ত হচ্ছে হামের বংশধর। বুঝছো? এখন কোশ্চেন হচ্ছে যে আমরা কি পড়ছিলাম যে কাহতানের বংশধর হচ্ছে, ওদেরকে কি বলা হয় মনে আছে? আরিবা, তাই না? আরিবা আর আরেকটা হচ্ছে মুস্তারিবা। তো আরিবা এবং মুস্তারিবা এদের পূর্বপুরুষ আসলে কারা? আমরা তো আরবদেরকে 2টা ভাগে ভাগ করছিলাম, তো এদের পূর্বপুরুষ আসলে কারা বলো এবার দেখি, তোমাদের নলেজ দিয়ে বলে ফেলো। সাম। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা এই সামের যে জাতি সেটাকে আমরা একটা হচ্ছে কাহতান, আর আরেকটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে। মঙ্গল, ওই যে তাতার মঙ্গল যারা, ওদের।
এখন এই যে যে একটা হচ্ছে কাহতান আর একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এখন হুম হুম মমিনদেরকে কি দাদা বলা হয়? হ্যাঁ হ্যাঁ অঙ্গুরের দাতার বলা হয়। তো এখন তো এই যে যে কাহতান এরাও কিন্তু এই সামের বংশধর, আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ওই যে একটা হচ্ছে আরিবা আর একটা হচ্ছে আমরা মুস্তারিবা পড়ছি, উভয়ই কিন্তু এই মূলত সামেরই বংশধর। তার মানে মূলত উভয়ে জাতি এক, কিন্তু পরবর্তীতে যে একটু মানে পার্থক্য হয়ে গেছে। এই যে যে কাহতান, এই কাহতানিরা এরা বসবাস করতে হচ্ছে, আগে তো আমরা পড়ছি, ইয়ামানের ওই অঞ্চলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কই বসবাস করতো? আরবে। আরবে কই? বলো বলো, কেউ বলো, অন্য কেউ বলো। এদেরকে তো বললাম যে এরা ইয়ামানে বসবাস করতো, ইব্রাহিম আলাইহিস সালাম কই বসবাস করতো বলতে পারবা? ওকে, আমি বলি। যেহেতু এরা সামের বংশধর, আরব এবং সেমেটিক এদের থেকে উৎপত্তি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কোথায়? ইরাক। সেখান থেকে আসছে কোথায়? ফিলিস্তিন, তাই না? তারপরে সেইখান থেকে আল্লাহ পাঠাইছে কোন জায়গায়? আবার ইরাকে গেছিল মাঝখানে, তারপরে আসছে হচ্ছে তোমার মক্কায়। ওনার এই সার্কেলের ভিতরেই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরছে। তার মানে কাহতান কিন্তু ইয়ামানেই ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে এরাও ইয়ামান, আবার এই যে ইরাক, এগুলা কিন্তু কাছাকাছি মোটামুটি, মানে ওই অঞ্চলগুলোতেই। তো এই ইয়ামান এবং ইরাক, ইব্রাহিম আলাইহিস সালামও এই জায়গায় ছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গার থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে যায় হচ্ছে মক্কায়। মক্কায় যাওয়ার পরে মক্কায় ওই জায়গায় আগের থেকে কিছু লোক বসবাস করতো যারা বাইরে থেকে আসছিল, তাদের সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় বসবাস করা শুরু করে। তো তাদের সাথে যে এই যে একটা মিশ্রণ হয়েছে, তারপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশজ শুরু হয়েছে, ওই জায়গার থেকে তোমার মুস্তারিবা গোত্রের শুরু হয়, এবং ওইখান থেকে পরবর্তীতে কুরাইশ বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই যে কাহতানি যে বংশটা, এই কাহতানিরা হচ্ছে ইয়ামানেই থাকতো, কিন্তু পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণে তারাও পরবর্তীতে এই মদিনায় চলে যায়, মদিনায় যেয়ে বসবাস করা শুরু করে। ওকে, তাহলে এই হচ্ছে হ্যাঁ বলো। হুম কাহতানিরা পরবর্তী সময়ে মদিনায় চলে যায় না? হ্যাঁ, ওই যে আমরা পড়লাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে, মদিনায় হিজরত করলে কাহতানিরা স্বাগতম জানায়, তা ওরা যদি ইয়ামানেই বসে থাকবে তাহলে মদিনায় গেলে স্বাগত জানায় লোকে, বুঝছো? তো এই জন্য ওরা মদিনায় চলে গেছে, কিন্তু মদিনায় আসলে কি কারণে গেছে? এই প্রাকৃতিক দুর্যোগের কারণে। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি কারণে গিয়েছিল? আল্লাহর আদেশে, আল্লাহ ওইখানে যাইতে বলছিল। ঠিক আছে, তাহলে বুঝছো, এই মূলত আরবদের উৎপত্তি এই সামের থেকেই আসছে, আর অন্যরা হচ্ছে হাম। আমরা সামনে ওই যে যখন সভ্যতা নিয়ে আলোচনা করব তখন আরো ইন্টারেস্টিং আলোচনা করব। তো আজকে অনেক রাত, 2 ঘন্টা কি প্রায় হয়ে গেল নাকি? না, এখন হয় নাই, যাও তাহলে। 9:30 10:30, যাক 2 ঘন্টা এখন হয় নাই বাচ্চা। তো ঠিক আছে, অনেকক্ষণই আমরা ক্লাস নিলাম, কথা বললাম। তো আজকে ক্লাস থেকে কি কিছু শিখলে তোমরা, নাকি নাকি ফাও গেল? অনেক ভালো লাগছে। হ্যাঁ, তো আমরাও সামনে আলোচনা করব সুন্দর সুন্দর, এবং বইতে যা আছে সাথে তোমাদেরকে আরো কিছু এরকম মানে কথার মাঝে যেগুলো আসবে ওইগুলো ইনশাল্লাহ তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা বুঝতে পারো এই যে বিভিন্ন সভ্যতা, এগুলা বিভিন্ন কিছু সম্পর্কে। তো অনেক রাত হয়ে গেছে এমনি। তো এই যে যে নোটগুলো দিলাম, তোমরা নোটগুলো আবার দেখবা, বোঝার চেষ্টা করবা। আমি মনে করি যে পড়ালেখা আসলে মুখস্থ করার জিনিস না, ঠিক আছে? এই কষ্ট করে দিন ভরে গাইড খুলে পড়বা, এগুলো হচ্ছে একটা ফাও জিনিস। ওইগুলা হচ্ছে যারা গবেট তারা ওইগুলা করে, গাইড মানে গাইড পড়ে সারাদিন। আর যারা মেধাবী স্টুডেন্ট ওরা গাইড পড়ে না, মানে গাইড পড়ে কিন্তু ওইখান থেকে নিজে আবার নোট তৈরি করে। এই যে আমি যা কিছু পড়লাম মানে পড়ালাম এইগুলা দেখবা, তারপরে ওই যে তোমাদের যে বইটা আছে ওইটা একবার পড়বা, ওই 3-4টা পরিচ্ছেদ পড়ে এরপরে নিজের মতন করে তুমি লেখার চেষ্টা করবা, তথ্যগুলো বের করার চেষ্টা করবা।
তারপরে নিজের ভিতরে প্রশ্ন তৈরি হবে যে এটা কিভাবে হলো, এটা কেমনে হইলো, তখন বুঝবা যে আসলেই তুমি পড়ালেখা বুঝতেছো। ঠিক আছে? তো ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। আগামীকাল কি ক্লাস ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের 4 মাসের রুটিনটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকালের ভিতরে শেষ করে তোমাদেরকে দিয়ে দেওয়ার। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার, দোয়া চাই স্যার। আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।